এখন আমি তোমাদের সামনে বেসিক অ্যাকাউন্টিং টার্মের 6 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে যখন অ্যাকাউন্টেন্সি ক্লাস আরম্ভ হয়েছিল ক্লাস 11-এ, বলেছিলাম অ্যাকাউন্টেন্সি ভালো মতো করার জন্য আগে আমাদের বেসিক অ্যাকাউন্টিং টার্ম অর্থাৎ অ্যাকাউন্টসের বেসিক জিনিসটা আমাদের জেনে রাখা খুবই জরুরি, অর্থাৎ অ্যাকাউন্টসের টার্মগুলো সম্পর্কে আমাদের প্রপার নলেজ থাকা জরুরি। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম বেসিক অ্যাকাউন্টিং টার্মের 7টা ক্লাস করলেই হয়ে যাবে। 7টা ক্লাসের মধ্যে অলরেডি 5টা ক্লাস আমাদের কভার করা হয়ে গেছে, আর 2টো ক্লাস বাকি আছে। আজকে 6 নম্বর এবং পরের দিন 7 নম্বর ক্লাসটা করাবো। ঠিক আছে, তো তোমরা যারা এখনো পর্যন্ত বেসিক অ্যাকাউন্টিং টার্মের 5টা ক্লাস করোনি তারা ইতিমধ্যে তারা যত তাড়াতাড়ি পারো এই 5টা ক্লাস কমপ্লিট করে তারপর 6 নম্বর ক্লাসটা দেখো। আচ্ছা, যাদের 5টা ক্লাস দেখা হয়ে গেছে তারা 6 নম্বর ক্লাসটা দেখার আগে একবার করে রিভাইজ করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? লাস্ট ক্লাসে বেসিক অ্যাকাউন্টিং টার্মের যে 5 নম্বর ক্লাসটা আমরা কি করেছিলাম, বেসিক অ্যাকাউন্টিং টার্মের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর ক্লাসে যে সমস্ত টার্মগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়েছিলাম, এবং 5 নম্বর ক্লাসটা আমরা কি করেছিলাম, যেগুলো থিওরি শিখেছিলাম তার উপর কিছু প্র্যাকটিক্যাল বা নিউমেরিক্যাল করেছিলাম যাতে আমাদের মাথার মধ্যে গেঁথে যায়। ঠিক আছে, তো আজকে এখন তো 5 নম্বর ক্লাসটা এই আলোচনা হয়েছিল, আজকে 6 নম্বর ক্লাসটা আলোচনা করব। এবং 5 নম্বর ক্লাসে অনেক কিছু নিয়ে অঙ্ক করেছিলাম, কিন্তু শেষের দিকে এটা করেছিলাম এক্সপেন্সের উপর বেশ কিছু অঙ্ক করেছিলাম, 2টো অঙ্ক করেছিলাম। আজকে তারপর দিয়ে অঙ্কগুলো করতে থাকবো। তো এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি বলো এক্সপেন্সেস কাকে বলে, এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি বলো এক্সপেন্সেস কাকে বলে, তোমরা কি বলবে? দেখো তোমরা আমি তো এক্সপেন্স কাকে বলে আমি আগে লিখে দিয়েছি, তবে লাস্ট ক্লাসে অর্থাৎ 5 নম্বর ভিডিওতে অঙ্ক করতে গেলে যে এক্সপেন্সেস কাকে বলে তার একটা লাইন একটা ডেফিনেশন দিয়েছিলাম। ঠিক আছে, সেটা বললেই হবে। অর্থাৎ অঙ্ক করতে গেলে অ্যাকাউন্টসের অঙ্ক করতে গেলে ওই লাইনটা মনে রাখলেই তোমরা পারবে। তো বলো কি লিখেছিলাম লাইনটা? ঠিক আছে, আমি আরেকবার লিখে দিচ্ছি, দেখো। আর এটা বলেছিলাম এটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের জানলেই হবে, তো তোমাদের জানলেই হবে, অঙ্ক করতে গেলে এটা তোমাদের সুবিধা হবে, তাই এটা বলে দিয়েছিলাম আগে। এমনি তো এক্সপেন্সেস কাকে বলে, এক্সপেন্সেস বলতে রেভিনিউ এক্সপেন্ডিচারকে বোঝানো হয়। ঠিক আছে, সেটা কাকে বলে সেটা তার আগের ক্লাসে ডেফিনিশন দিয়েছিলাম। ঠিক আছে, পরীক্ষায় যদি ডেফিনিশন আসে কেমন লিখতে সেটা তো আগের ক্লাসে দিয়েছিলাম, কিন্তু অঙ্ক করতে গেলে এক্সপেন্সের কনসেপ্টটা তোমাদের বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো সেটাই এখন লিখে দিচ্ছি। লেখো ভ্যালু অফ বেনিফিট, লেখো ভ্যালু অফ বেনিফিট, কি লিখবে? ভ্যালু অফ বেনিফিট which firm has taken during current year is called ঠিক আছে, is called expenses। কি লিখলাম? ভ্যালু অফ বেনিফিট which firm has taken during current year, it is called, দেখো it is called expenses, ঠিক আছে। আচ্ছা, ঠিক তারপরে লিখলাম it does not matter whether payment has been made or not, তো কি লিখেছিলাম লাস্ট ক্লাসে অর্থাৎ 5 নম্বর ভিডিওতে লাস্টের দিকে, একদম লাস্টের দিকে লিখেছিলাম অঙ্ক করতে গেলে, ঠিক আছে, অঙ্ক করতে গেলে এক্সপেন্সেস জিনিসটা কি আপনাদের জানতে হবে। তো আমাদের যখন অঙ্ক দেবে তখন জানতে হবে এক্সপেন্স জিনিসটা কি, সেটা এইটা লিখেছিলাম, সেটা তোমার নিজের বোঝার জন্য। ঠিক আছে, তোমার বা তোমাদের নিজের বোঝার জন্য কি লেখা আছে? এক্সপেন্সেস কি? ভ্যালু অফ বেনিফিট
হুইচ ফার্ম হ্যাজ টেকেন ডিউরিং কারেন্ট ইয়ার, অর্থাৎ যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি, ঠিক আছে, যেই সমস্ত জিনিসের বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি তাকে আমরা এক্সপেন্সেস বলি। এবং তার পাশাপাশি এটাও লিখেছিলাম ইট ডাজ নট ম্যাটার whether payment has been made or not, এটা কোনো ম্যাটারই করে না পেমেন্ট করেছি কি করিনি, পেমেন্ট করেছি কি করিনি এটা কোনো ম্যাটার করে না। মেন কোন জিনিসটা ম্যাটার করে, বেনিফিটটা কারেন্ট ইয়ারে নিয়েছি কিনা, কারেন্ট ইয়ার বেনিফিট নিলে তাকে এক্সপেন্সেস বলে। তো হয়েছে ব্যাপারটা, মোটামুটি বুঝতে পেরেছো, ঠিক আছে, এটা তো আগের ক্লাসে লিখিয়েছিলাম, নতুন কিছু না, এটা নতুন কিছু না। এবার এরপর থেকে আজকের ক্লাসে আরম্ভ করছি, ঠিক আছে। আজকের ক্লাসে কত নম্বর, আগের ক্লাসে লাস্ট কত নম্বর হয়েছিল আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, আগের ক্লাসে লাস্ট কত নম্বর হয়েছিল এক্স্যাক্টলি মনে পড়ছে না। তোমার তো নিচে খাতা আছে, খাতার তোমার পেপারটা দেখো, মানে রেজিস্টারটা উল্টে দেখো লাস্ট কত নম্বর অঙ্ক করিয়েছিলাম, তারপরে নাম্বারিংটা করো। আমি 1 নম্বর দিচ্ছি কারণ আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো দেখো আমি 1 নম্বর দিচ্ছি, এটা প্রথমে অ্যাকাউন্টসের অঙ্ক করছি। তো প্রথমে আমরা একটা টাইম লাইন, এটা হচ্ছে একটা টাইম লাইন লিখে নিলাম, একটা টাইম লাইন ড্র করে নিলাম। টাইম লাইনটা কেমন, ডেটটা হচ্ছে 1/1/19 থেকে 31 ডিসেম্বর 2019, এটা হচ্ছে আমাদের একটা টাইম লাইন, ঠিক আছে। বা বলতে পারো এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, বলতে পারো অ্যাকাউন্টিং পিরিয়ড, বলতে পারো যাই বলো, কি বলতে পারি, একটা টাইম লাইন, ঠিক আছে। টাইম লাইন তো একটা টাইমের লাইন হবে, কি বলেছে দেখো 1/1/19 থেকে 31 ডিসেম্বর 2009, এটাকে আমরা কি বলি কারেন্ট ইয়ার, বা কেউ কেউ বলে কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড। আমরা কি লিখলাম কারেন্ট ইয়ার। আচ্ছা কোশ্চেনটা সাজিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, এটাও বলেছিলাম আমরা প্রিভিয়াস কোন একটা ভিডিওতে বলেছিলাম, আমরা যে অ্যাকাউন্টস করি না, আমরা সবসময় বিজনেসের অ্যাকাউন্টস করি, বিজনেস ম্যানের অ্যাকাউন্টস করি না, বিজনেসের অ্যাকাউন্টস করি। যেমন ধরো টাটা কোম্পানি ওনারকে, টাটা কোম্পানির ওনার হচ্ছে রতন টাটা, রতন টাটার আমরা অ্যাকাউন্টস করি না, রতন টাটার অ্যাকাউন্টস করি না, আমরা টাটা কোম্পানির অ্যাকাউন্টস করি। তো সুতরাং তো মাথায় রাখতে হবে আমরা কোন ফার্ম বা বিজনেসের অ্যাকাউন্টস করি, এটা মাথায় রাখবে, কখনো মালিকের অ্যাকাউন্টস করি না, ঠিক আছে। তাহলে মালিকের যদি অ্যাকাউন্টস করতাম তাহলে রতন টাটা যা বলতো তাই আমাকে শুনতে হবে, আমরা কিন্তু রতন টাটার কথা শুনবো না, আমরা কার কথা শুনবো, টাটা কোম্পানির কথা শুনবো, কারণ টাটা কোম্পানি আমাদেরকে পেমেন্ট করবে। তো যাই হোক, তো দেখো যে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মন দিয়ে শোনো। টাটা কোম্পানি, যেই উদাহরণটা এতক্ষণ বলছিলাম, টাটা কোম্পানি, ঠিক আছে। আমরা কার বিজনেস করি, আমরা কার অ্যাকাউন্টস করি, আমরা কোন বিজনেসের অ্যাকাউন্টস করি, কি বললাম আমরা অ্যাকাউন্টস কার করি, আমরা অ্যাকাউন্টস করি টাটা কোম্পানি, ঠিক আছে। তো টাটা কোম্পানিতে নিশ্চয়ই অনেকেই জব করে, টাটা কোম্পানির নাম তো তোমরা শুনেইছো, ঠিক আছে। টাটা কোম্পানিতে প্রচুর মানুষ জব করে, এরকমই একজন পার্সনের নাম করলাম, এরকমই একজন পার্সন, ঠিক আছে। টাটা কোম্পানি প্রচুর লোক জব করে, তাহলে কোম্পানিতে কারা জব করে, স্যার কোম্পানিতে এমপ্লয়িরা জব করে, ঠিক আছে, এমপ্লয়িরা, ঠিক আছে, এমপ্লয়ি। এবার এমপ্লয়ি মানে তো কর্মচারী, এমপ্লয়ি মানে কর্মচারী, তাহলে টাটা কোম্পানিতে অনেক মানুষই জব করে, ঠিক আছে। তাহলে কারা জব করে, এমপ্লয়িরা জব করে। তো এরকমই একজন পার্সনের নাম লিখলাম, কি এরকম একজন পার্সনের নাম লিখলাম মিস্টার এক্স, ঠিক আছে। মিস্টার এক্স টাটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, টাটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউ রাউন্ডে সে পাস করেছে এবং সে সিলেক্ট হয়েছে, ঠিক আছে, সিলেক্ট হয়েছে এবং ওর মাইনেটাও বলে দিয়েছে যে তোমাকে পার মান্থ এত টাকা করে স্যালারি দেওয়া হবে। আর আমরা জানি কোন কোম্পানিতে কেউ যদি জব করে তাকে কি দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়। কোম্পানিতে যদি কেউ জব করে, ঠিক আছে, কেউ যদি চাকরি করে তাকে কি দেয়, স্যালারি দেয়, ঠিক আছে। তো মিস্টার এক্স টাটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ রাউন্ডে সিলেক্ট হয়েছে এবং ওকে চাকরিতে নিয়ে নিয়েছে, ঠিক আছে। চাকরিতে নিয়ে নিয়ে তাহলে প্রতি মাসে ও কাজ করবে, ওর তো একটা মাইনা ফিক্সড হয়েছে, ওর স্যালারি কত টাকা ফিক্সড হয়েছে, ওর স্যালারি ফিক্সড হয়েছে, মিস্টার এক্স কে যে স্যালারি দেবে ওর স্যালারিটা ফিক্সড হয়েছে 20,000 পার মান্থ। কত টাকা করে, ঠিক ভালো স্যালারি দিচ্ছে, 20,000 পার মান্থ ওর স্যালারি ফিক্সড হয়েছে, ঠিক আছে, 20,000 পার মান্থ স্যালারি ফিক্সড হয়েছে, ঠিক আছে, এত অবধি ঠিক আছে। আচ্ছা এখানে আমরা মাসগুলোর নাম লিখে দিচ্ছি, ক্যালেন্ডারের মাস আমরা সবাই জানি, তবুও একবার লিখে দিচ্ছি কারণ কিছু জিনিস তো বোঝাতে হবে। তো এটা কি, এটা জানুয়ারি লেখা আছে, তাহলে এখানে লিখলাম ফেব্রুয়ারি, এটা লিখলাম মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা ডিসেম্বর, ঠিক আছে। এটাকে তো কি লিখতে হবে, জানুয়ারি মাস, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, তারপর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা ডিসেম্বর, ঠিক আছে।
তো এই যে মিস্টার এক্স টাটা কোম্পানিতে সিলেক্ট হয়ে গেছে, ও জব করছে, ও ধরো একদম পুরো জব করা আরম্ভ করেছে। এটা আমার কারেন্ট ইয়ারে ও কত মাস কাজ করে টাটা কোম্পানিতে? স্যার টাটা কোম্পানি ও কাজ করেছে, ধরো কোশ্চেন নাম্বার বলে দিয়েছে, ও জব করেছে পুরো 12 মাস। ক মাস জব করেছে? পুরো 12 মাস জব করেছে। 1/19 থেকে 31/12 ক মাস হয়েছে? পুরো 12 মাস জব করেছে। তো 12 মাস যখন জব করেছে তাহলে তো 12 মাস কি পেমেন্ট করবে ওকে? তো টাটা কোম্পানি এক্স কে কত টাকা পেমেন্ট করেছে? 20,000 টাকা যদি পার মান্থ হয় তাহলে বছরে কত টাকা দিয়েছে ওকে? 20,000 ইনটু 12, ওকে 2,40,000 টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে? 2,40,000 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে পুরো 12 মাস ও কাজ করেছে এই মিস্টার এক্স টাটা কোম্পানিতে। কারেন্ট ইয়ারে পুরো 12 মাস জব করেছে, 12 মাস জব করেছে, তাই ওকে 2,40,000 টাকা পেমেন্ট করে দিয়েছে। তাই স্যালারি দিয়েছে কত দেখতে পাচ্ছ? স্যালারি দিয়েছে 2,40,000 টাকা। ঠিক আছে, তো জিনিসটা বুঝতে পারছো তো? পুরো 12 মাস কাজ করেছে, এক মাসে 20,000 টাকা হলে 12 মাসে 2,40,000 টাকা। এই 2,40,000 টাকা ওকে পে করে দিয়েছে। এখানে লিখেছি ব্যাকেটে লিখছি পে। ঠিক আছে, এত টাকা ওকে পে করে দিয়েছে। এইবার এমন কি ঘটনা ঘটেছে? এবার একটা স্টোরি হয়েছে শোনো। বা এমন একটা ঘটনা ঘটেছে কবে? এই 31/12/19 একদম। ঠিক আছে, যেদিন কারেন্ট ইয়ার শেষ হচ্ছে সেই দিন কি ঘটনা ঘটেছে? মিস্টার এক্স এর ধরো একটা ছেলে আছে। ঠিক আছে, এবার 31 ডিসেম্বরে ওই ছেলের ধরো খুব শরীর খারাপ হয়েছে। ঠিক আছে, এবার ওকে নার্সিং হোমে অ্যাডমিট করতে হয়েছে। তো ডক্টর বলেছে ইমিডিয়েটলি ওকে একটা অপারেশন করাতে হবে। সেই অপারেশন করতে কত খরচ হবে? 50,000 টাকা খরচ হবে। ঠিক আছে, কিন্তু মিস্টার এক্স এর কাছে এই মুহূর্তে 50,000 টাকা নেই অপারেশন করার মতো, কিন্তু আর্জেন্ট অপারেশন করতেই হবে। তখন কি করবে? তখন মিস্টার এক্স এর মাথায় বিশাল চিন্তা চলে আসলো, কি করে ছেলের অপারেশনটা করাবে। তখন মিস্টার এক্স কি করলো? কবে, কোন দিনের ঘটনা বলছি? এটা 31/12/19 ধরো নাইট, রাতের বেলা। ঠিক আছে, রাতের বেলায় মানে মারাত্মক শরীর খারাপ হয়েছে, হঠাৎ একটা শরীর খারাপ হয়েছে ওর ছেলে। সঙ্গে সঙ্গে ওকে নার্সিং হোমে অ্যাডমিট করতে হয়েছে এবং ডাক্তার দেখে বললো ওকে ইমিডিয়েট অপারেশন করতে হবে। ঠিক আছে, ইমিডিয়েট ওর অপারেশন করতে হবে। তো বললো এই সঙ্গে সঙ্গে তোমরা কাউন্টারে 50,000 টাকা জমা করে দাও, না হলে কিন্তু অপারেশন করা হবে না। ঠিক আছে, এরকম অবস্থায় তখন মিস্টার এক্স এর মাথার মধ্যে বিভিন্ন কোশ্চেন আসলো যে ও এখন এত টাকা পাবে কোথা থেকে? ও এই মুহূর্তে এত টাকা পাবে কোথা থেকে? এখন ওর কাছে এত টাকা নেই, তাহলে কি ছেলের অপারেশন করাবে না? ও সঙ্গে সঙ্গে চলে গেল ওর কোম্পানির কাছে গিয়ে বললো, কোম্পানির মালিককে বললো, মালিকের কাছে গিয়ে কান্না আরম্ভ করে দিল। ঠিক আছে, কান্নাকাটি আরম্ভ করে দিল। তখন মালিক বললো, কি হয়েছে তোমার, তুমি কেন কান্নাকাটি করছো? বলছে যে আমার ছেলের অপারেশন করতে হবে। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে নার্সিং হোমে আমাকে টাকা জমা করতেই হবে, না হলে কিন্তু ছেলেকে বাঁচাতে পারবো না, অর্থাৎ ডাক্তার অপারেশন করবে না বলেছে। তখন মালিক, মানে যে কোম্পানির কথা বলছি, কোম্পানির মালিক বললো, এই ব্যাপার, ঠিক আছে আমি ব্যবস্থা করি, তোমাকে চিন্তা করতে হবে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, টাকাটা কিন্তু মালিক দিচ্ছে না। তোমরা ভাবছো মালিক দিচ্ছে না। মালিক যেই কোম্পানির কথা বলছে কোম্পানি টাকা দিচ্ছে। মালিক কিন্তু নিজের ঘর থেকে টাকা দেবে না, মালিক কোম্পানির টাকা দেবে, কোম্পানির হয়ে মালিক টাকা দেবে। কার টাকা দেবে? মালিক দেবে, কোম্পানির হয়ে টাকা দেবে। ঠিক আছে, তো বললো, তখন মালিক বললো তোমার কত টাকা চাই? বলছে 50,000 টাকা পেলেই অপারেশন হয়ে যাবে। তখন এই দিন, ঠিক আছে, সেই সময় 50,000 টাকা ওকে দিয়ে দিল। ঠিক আছে, অপারেশন করার জন্য 50,000 টাকা দিয়ে দিল। ঠিক আছে, 50,000 টাকা দিয়ে দিল। তার মানে তো ভাবো, চিন্তা ভাবনা করো। তখন মিস্টার এক্স মানে এমপ্লয়ি বললো যে, এমপ্লয়ি ওকে একটা কথাই বলেছে মিস্টার এক্স। ঠিক আছে, মিস্টার এক্স মানে এমপ্লয়ি মালিককে একটা কথা বলে, ভেবো না কিন্তু আমি আপনার থেকে ভিক্ষা নিচ্ছি। ঠিক আছে, ভেবো না আমি এটা ভিক্ষা নিচ্ছি, আমি তো আবার এটা তো 2020 আমি আবার জব করবো আপনার কোম্পানিতে। তখন যা টাকা আমি নিলাম আপনার থেকে আজকে 50,000 টাকা, ঠিক আছে, সেই টাকাটা আপনি কেটে নেবেন, প্রতি মাসে মাসে আমার মাইনা থেকে কেটে নেবেন। প্রতি মাসে মাসে আপনি কাজ করবেন, প্রতি মাসে মাসে আমার মাইনা থেকে কেটে নেবেন। ঠিক আছে, ব্যাপারটা বুঝতেই পেরেছো? তো দেখো, তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে, অনেক কোশ্চেন থাকতে পারে, বা ধরো টাটা কোম্পানির মালিকের মনে কোশ্চেন, এই কোশ্চেনটা ওর মনে এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা ওকে বলার আগে, মিস্টার এক্স কে বলার আগে মিস্টার এক্স এই কথা বলেছে। ওর মনে কি কোশ্চেন এসেছিল? বলছে তোমাকে তো পুরো 12 মাসের টাকা দিয়ে দিয়েছি, 12 মাস কাজটা তোমাকে 12 মাসের টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ওর মনে এই কোশ্চেনটা আসছিল। তার মানে কি, এই যে বাকি যে তোমাকে আমি দিলাম 50,000 টাকা ছেলের অপারেশন করার জন্য, এই টাকাটা কি হবে? তখন মিস্টার এক্স নিজেই বলে দিয়েছে, ওটা বলার আগেই ও বলে দিয়েছে যে ভেবো না আমি এই টাকাটা ভিক্ষা নিয়েছি আপনার থেকে। ঠিক আছে, আমি তো আপনার কাছে পরের বছর কাজ করবোই, তখন আমার প্রতি মাসে মাইনা থেকে কেটে নেবে। ঠিক আছে, তো বলো এখানটায় বলো, তাহলে 2,40,000 টাকা তো হলো, আর 50,000 টাকা দিয়ে দিয়েছে, আরো 50,000 টাকা পেমেন্ট করেছে। কি করেছে? আরো 50,000 টাকা পে করেছে। কি এটা?
কি পেমেন্ট করেছে? অ্যাডভান্স দিয়েছে না, এটা কি অ্যাডভান্স দিয়েছে, ঠিক আছে, অ্যাডভান্স দিয়েছে। বাকি 50,000 টাকা কি দিয়েছে? বাকি 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। এবার তোমাকে জানতে যে বলো দেখি এখানে এক্সপেন্সেস কত, এখানে এক্সপেন্সেস কত। দেখো উপরে লেখা আছে এক্সপেন্সেস কাকে বলে, কি লেখা আছে? এখন তোমাকে কেউ যদি কোশ্চেন করে এক্সপেন্সেস কত, তুমি কি বলবে? 2,40,000 টাকা এক্সপেন্সেস, নাকি 50,000 টাকা এক্সপেন্সেস, নাকি 2,40,000 আর 50 টোটাল 2,90,000 টাকা এক্সপেন্সেস? কি অ্যানসার দেবে? কি অ্যানসার দেবে? দেখো কি অ্যানসার দেবে? 2,40,000 টাকা তো তোমার 12 মাসের টাকা দিয়েছে, ঠিক আছে, আর 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, টোটাল তো 2,90,000 টাকা পেমেন্ট করেছে। টোটাল পেমেন্ট করেছে কত? 2,90,000 টাকা টোটাল পেমেন্ট করেছে। এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে, এখন যদি তোমাকে কোশ্চেন করে টাটা কোম্পানি মিস্টার এক্স এর জন্য, মিস্টার এক্স এর জন্য কত টাকা খরচ করেছে, ঠিক আছে, টাটা কোম্পানি কত টাকা খরচ করেছে, ঠিক আছে, মিস্টার এক্স কে স্যালারি পাবো, স্যালারি তো মিস্টার এক্স কোম্পানির এমপ্লয়ি, ওকে স্যালারি দিতে হবে, তো স্যালারি ও কত টাকা খরচ করেছে, তোমরা কি করবে? 2,40,000 টাকা নাকি 50,000 টাকা না 2,90,000 টাকা? দেখো এটা বলার জন্য তোমাদের জানতে হবে খরচ কাকে বলে। আগের দিন বলেছিলাম, আবার আজকে বলছি, তোমরা বলো না দিদি বলো খরচ কাকে বলে। কি বলেছি আমি? লেখা আছে ভ্যালু অফ বেনিফিট, ভ্যালু অফ বেনিফিট হুইচ ফার্ম হ্যাজ টেকেন ডিউরিং কারেন্ট ইয়ার, ঠিক আছে, যার বেনিফিট, যার বেনিফিট ফার্ম মানে টাটা কোম্পানি, যার বেনিফিট ফার্ম মানে টাটা কোম্পানি কারেন্ট ইয়ারে নিয়ে নিচ্ছে, যার বেনিফিট ফার্ম বা টাটা কোম্পানি কারেন্ট ইয়ারে নিয়ে নিচ্ছে তাকে এক্সপেন্সেস বলে, ঠিক আছে। তারপর কি লেখা আছে? ইট ডাজ নট ম্যাটার whether payment has been made or not, এটা কোনো ম্যাটার করেই না কত টাকা পেমেন্ট করেছে বা কত টাকা পেমেন্ট করতে পারে, এটা কোনো ম্যাটার করে না, বেনিফিট নেওয়াকেই খরচ বলে। তাহলে বলো টাটা কোম্পানি, টাটা কোম্পানি কারেন্ট ইয়ার মানে 2019 সালে কত টাকা বেনিফিট নিতে? স্যার টাটা কোম্পানি মিস্টার এক্স এর থেকে পুরো 12 মাস বেনিফিট নিতে, 12 মাসের কাজ করেছে, তার মানে খরচ কত করব? খরচ কত করব? পুরো 12 মাসের টাকাটাই খরচ করব, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে এক্সপেন্সেস কত, আমরা কি করব? অ্যানসারটা কি দেব? এক্সপেন্সেস কত? এক্সপেন্সেস বলবো পুরো 12 মাস, এক্সপেন্সেস 12 মাসের টাকাটা বলবো কি 20,000 টাকা করে এক এক মাসে বলে 12 মাসে কত? 2,40,000 টাকা, এটাই তো এক্সপেন্সেস। টাটা কোম্পানি স্যালারি পাবো, এক্সপেন্স করেছে কত? 2,40,000 টাকা। আচ্ছা আমি তো আগের ক্লাসেও বলেছি এক্সপেন্সের অনেক নাম হয়, এখানে এই এক্সপেন্সেসটার নাম কি? স্যালারি, ঠিক আছে। তার মানে টাটা কোম্পানি স্যালারি পাবো কত টাকা খরচ করেছে? টাটা কোম্পানি স্যালারি পাবো 2,40,000 টাকা খরচ করেছে, ঠিক আছে। এইবার যদি বলি, এইবার 2,40,000 টাকার কেসটা তোমরা বুঝতে পারবে, তোমাদের মাথায় ঢুকলো। এবার 50,000 টাকার কেসটা এখন তোমাদেরকে বোঝাতে হবে। তো বলো এই বছর টাটা কোম্পানি মিস্টার এক্স কে কত পেমেন্ট করেছে? স্যার এই বছর টাটা কোম্পানি মিস্টার এক্স কে 2,90,000 টাকা পেমেন্ট করেছে, তার মধ্যে খরচ কত? স্যার খরচ মানে বেনিফিট নিয়ে নিচ্ছে টাটা কোম্পানি মিস্টার এক্স এর থেকে 2,40,000 এর বেনিফিট নিয়ে নিচ্ছে, মানে 2,40,000 খরচ হয়ে গেছে, তাহলে বাকি 50,000 টাকাও তো পেমেন্ট করেছে, ঠিক আছে। এই 50,000 টাকার বেনিফিট কি টাটা কোম্পানি এই বছর পেয়েছে? স্যার টাটা কোম্পানি এবছর পায়নি, কারণ মিস্টার এক্স বলে দিয়েছে ছেলের শরীর খারাপ, তার জন্য 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে, বলেছে পরের বছর তো কাজ করবো তখন শোধ করে দেবে, ঠিক আছে। তার মানে কি এই 50,000 টাকার বেনিফিট কি এই বছর পেয়েছে? না স্যার এই 50,000 টাকার বেনিফিট এই বছর পায়নি, এই বেনিফিটটা কবে পাবে? এই বেনিফিটটা ফিউচারে পাবে। আর আমরা কি বলেছিলাম? যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে কি বলে? যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে অ্যাসেট বলে, যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে অ্যাসেট বলে। তো দেখো আমি যদি এখানটা যদি আরেকটু এঁকে দিই, ঠিক আছে, এখানে লাইনটা আরেকটু ড্র করে দিলাম, ঠিক আছে। কত টাকা অ্যাডভান্স দিয়েছে? কত টাকা অ্যাডভান্স দিয়েছে? 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, যেটা কিনা এই পিরিয়ডে অ্যাডজাস্ট করবে। এটা তো কারেন্ট ইয়ার, এটা কি ফিউচার, এটা তো ফিউচার। এই 50,000 টাকার বেনিফিট, এই 50,000 টাকার বেনিফিট টাটা কোম্পানি কয় পাবে? ফিউচারে পাবে। এই 50,000 টাকার বেনিফিট এই পোরশনে পাবে। তো বুঝতে পারলে এই 2,40,000 টাকা তোমার এক্সপেন্স হয়ে গেল, ঠিক আছে। আর বাকি যে 50,000 টাকা, এই 50,000 টাকা কি হবে তোমার? এই 50,000 টাকা হচ্ছে তোমার অ্যাসেট। এই 50,000 টাকা কি বলতে পারি? অ্যাসেট। কেন? এর বেনিফিট আমরা ফিউচারে পাবো, ঠিক আছে, এর বেনিফিট আমরা ফিউচারে পাবো, আর ফিউচারে বেনিফিট বলতে তাকে কি বলে? অ্যাসেট। এবার আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি বলো তো এই যে এই অ্যাসেটটার নাম কি বলা যায়? অ্যাকাউন্টসের ভাষায় এই অ্যাসেটটাকে কি বলে? অ্যাকাউন্টসের ভাষায় এই অ্যাসেটটাকে বলে কি বলে? প্রিপেড, প্রিপেড। দেখো প্রিপেড মানেটা বুঝে নাও, প্রিপেড মানে প্রিপেড, প্রি, প্রি মানে কি? প্রি মানে কি? প্রি মানে আগে, পে, আগে পে করে দিয়েছি, আগে পে করে দিয়েছি। এটা কেমন আছে? আগে থাকতে পে করে দিয়েছি, তাই না? এই 50,000 টাকার বেনিফিটটা ফিউচারে পাবে, তার আগেই পেমেন্ট করে দিয়েছে। তার মানে এটাকে কি বলতে পারি? প্রিপেড স্যালারি। কি বলতে পারি? প্রিপেড স্যালারি। কারণ এই যে 50,000 টাকা কিসের টাকা? স্যালারি টাকা, তাই আমরা বলতে পারি এটাকে প্রিপেড স্যালারি। তাহলে কি বুঝলে? এখানে আমার খরচ হচ্ছে 2,40,000 টাকা, আর অ্যাসেট হচ্ছে এক্সপেন্সেস 2,40,000 আর অ্যাসেট হচ্ছে 50,000। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এটা মুছে দিচ্ছি। পাশাপাশি
উদাহরণ বললাম, আর উদাহরণ চলে আসছে, ঠিক আছে তো। আবার দেখো বারবার বলেছি লাইন ডায়াগ্রাম করব, এটা হচ্ছে 1/1/19 থেকে এটা হচ্ছে 31 ডিসেম্বর 2019, যা 19 না লিখে 9 লিখে দিয়েছি, তো এখানে লিখো 90, ঠিক আছে। তো এই পিরিয়ডটাকে কি বলে, কেউ কারেন্ট ইয়ারও বলতে পারে, কেউ কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডও বলতে পারে। তো ধরো এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা হচ্ছে একটা বিল্ডিং, ঠিক আছে, এটা একটা হচ্ছে একটা বিল্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিল্ডিং। তো কোন কোম্পানির নাম বলছিলাম, এটা কোথায় বারবার যেটা বলছিলাম, টাটা কোম্পানি, ঠিক আছে। টাটা কোম্পানি যে বিজনেস করবে না, ওর নিজস্ব কোনো একটা বিল্ডিং নেই, ওর নিজস্ব একটা বিল্ডিং নেই। তার মানে কি করেছে, ও কারোর কাছ থেকে বিল্ডিংটা ভাড়া নিয়েছে, কারোর কাছ থেকে বিল্ডিংটা ভাড়া নিয়েছে, ঠিক আছে। কার থেকে বিল্ডিংটা ভাড়া নিয়েছে, ধরো এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা বলছি, এই বিল্ডিংটার ওনার, ঠিক আছে, ওনার বলতে পারো, এই বিল্ডিংটার ওনার, বা কেউ কেউ বলতে পারে বিল্ডিং এর মালিককে কি বলে জানো, আমরা জানি বাড়ির মালিককে আমরা ল্যান্ডলর্ড বলি, কি বলি, ল্যান্ডলর্ড। বাড়ির মালিক বা ওনার বা ল্যান্ডলর্ড একই জিনিস, ঠিক আছে। সেই মালিকটা কে ছিল, এই বাড়িটার মালিক হচ্ছে মিস্টার রাম, কি বললাম, মিস্টার রাম। তো টাটা কোম্পানি মিস্টার রামের বাড়িটা দেখে পছন্দ হয়েছে, ঠিক আছে, মানে একটা ভালো জায়গা আছে, সেই জায়গায় ও চাইছে টাটা কোম্পানি যে বিজনেসটা করতে, ঠিক আছে। তখন মিস্টার রামের সঙ্গে কথা বললো কি তোমার বাড়িটা আমি ভাড়া নিতে চাই, ঠিক আছে, তোমার বাড়িটা, পুরো বাড়িটা আমি ভাড়া নিতে চাই, কত টাকা করে ভাড়া দেবে, আমি এখানে ব্যবসা করবো। তখন তখন কি বলেছে, তখন মিস্টার রাম বলেছে আমি প্রতি মাসে 50,000 টাকা করে ভাড়া দেবো, ঠিক আছে, 50,000 টাকা করে লাগবে, প্রতি মাসে 50,000 টাকা করে লাগবে, তাহলেই আমি আপনাকে বিজনেস করতে দেবো, ঠিক আছে। তাহলে এখানে লিখছি রেন্ট অফ বিল্ডিং, ঠিক আছে, এই বিল্ডিংটার রেন্ট কত, রেন্ট অফ বিল্ডিং, এই বিল্ডিংটার রেন্ট হচ্ছে 50,000 পার মান্থ, কি লিখছি, 50,000 পার মান্থ। বিল্ডিংটা অনেক বড় আছে, প্রতি মাসে 50,000 টাকা করে রেন্ট বলেছে, ঠিক আছে তো, প্রতি মাসে 50,000 টাকা করে। তার মানে এইটা কারেন্ট ইয়ার, ঠিক আছে, এইটা পুরো কারেন্ট ইয়ার দেখতে পাচ্ছ, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অবধি, ঠিক আছে। তার মানে কি পুরো 12 মাস টাটা কোম্পানি এখানে বিজনেসটা করেছে, তাই তো, 12 মাস বিজনেস করেছে। তো দেখো যদি আমরা 50,000 টাকা করে প্রতি মাসে রেন্ট হয়, তার মানে আমরা কাউন্ট করি, তাহলে কত টাকা রেন্ট পে করবে, কত টাকা রেন্ট পে করেছে, কত টাকা পে করেছে, রেন্ট পেড ফর কারেন্ট ইয়ার, ঠিক আছে, কারেন্ট ইয়ারে কত টাকা পে করেছে, 50,000 টাকা করে প্রতি মাসে হলে সেটা 12 দিয়ে, কারণ আমরা জানি 12 মাসে এক বছর হয়, 50,000 ইনটু 12 কত হচ্ছে, 6 লাখ টাকা, ঠিক আছে। টাটা কোম্পানি এই বাড়িটার মালিক বা ল্যান্ডলর্ড, ঠিক আছে, মিস্টার রামকে কত টাকা দিয়েছে, 12 মাস ওর বাড়িতে ব্যবসা করেছে, 12 মাস বিজনেস করে, তাই 50,000 টাকা করে প্রতি মাসে হলে 12 মাসে 6 লাখ টাকা, এই বছর ওকে 6 লাখ টাকা দিয়েছে। এবার এরকম এক সময় মিস্টার রামের ফ্যামিলিতে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, ওর ইমিডিয়েট কিছু টাকা দরকার, ঠিক আছে। তখন মিস্টার রাম কার কাছে চলে গেল, তখন টাটা কোম্পানির কাছে চলে গেল। টাটা কোম্পানিকে কি বললো, টাটা কোম্পানি আমার খুব টাকা লাগবে, আমার খুব টাকার দরকার, আমাকে কি 1 লাখ টাকা দিতে পারবেন, 1 লাখ টাকা দিতে পারবেন। তো তখন টাটা কোম্পানি বললো হ্যাঁ, না দেওয়ার কি আছে, দিতে পারবো, অবশ্যই দিতে পারবো, কোনো অসুবিধা নেই, আমার কাছে প্রচুর টাকা আছে, কত টাকা লাগবে, অবশ্যই দেবো, 1 লাখ কেন, 2 লাখ টাকাও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো তখন মিস্টার রাম বললো যে ভেবো না কিন্তু আমি আপনার থেকে ভিক্ষা নিচ্ছি না, আপনার অনেক টাকা আছে, আপনি টাকা দিতেই পারেন, কিন্তু আপনি তো আমার বাড়িতে বিজনেস করছেনই, ঠিক আছে তো, আমি জানি আপনি আমার বাড়িতে পুরো 12 মাসের ভাড়া মিলিয়ে দিয়েছেন, কিন্তু আমার এখন খুব সমস্যা দেখা দিয়েছে, আমার 1 লাখ টাকা লাগবে, আপনি 1 লাখ টাকা দিন, আপনি তো আমার পরের বছর আমার বাড়িতে ব্যবসা করবেন, তখন অ্যাডজাস্ট করে নেবেন, মানে কাটাকাটি করে নেবেন, ঠিক আছে তো, তখন আমার প্রতি মাসের যা রেন্ট আছে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তার মানে কত টাকা নিয়েছে, কত টাকা অ্যাডভান্স নিয়েছে, 1 লাখ টাকা। কেন, ওর টাকার দরকার ছিল, কত টাকা দরকার ছিল, 1 লাখ টাকা দরকার ছিল, 1 লাখ টাকা নিয়েছে, ঠিক আছে। তার মানে এখন যদি তোমাকে জানতে চাই খরচ কত, এক্সপেন্সেস কত, ঠিক আছে, তোমাকে জানতে চাই এক্সপেন্স কত, তুমি কি অ্যানসার দেবে, এখন যদি তোমাকে জানতে চাই, ঠিক আছে, টাটা কোম্পানির রেন্ট বাবদ কত টাকা খরচ করে, তোমরা কি অ্যানসার দেবে, ঠিক আছে। তোমাদের কাছে দেখো বিভিন্ন অ্যানসার আছে, আমি বলেছি কি অ্যানসার তোমরা দিতে পারবে, ঠিক আছে, তোমরা কি অ্যানসার দেবে বলো, টাটা কোম্পানি কত টাকা খরচ করেছে, তোমরা বলবে স্যার টাটা কোম্পানি এই ধরুন 6 লাখ টাকা তো কারেন্ট ইয়ারে রেন্ট দিয়ে দিয়েছে, আর 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে, টোটাল তো টাটা কোম্পানি 7 লাখ টাকা খরচ করেছে,
টোটাল টাটা কোম্পানি কত টাকা খরচ করেছে? 7 লাখ টাকা খরচ করেছে, ঠিক আছে, 7 লাখ টাকা খরচ করেছে। আর আমরা কি বলেছি, এক্সপেন্স কাকে বলে? যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে পেয়ে গেছি, যার বেনিফিট মানে টাটা কোম্পানি যদি কারেন্ট ইয়ার বেনিফিট নিয়ে নেয় তখন তাকে এক্সপেন্স বলে। তো টাটা কোম্পানি বেনিফিট কত নিয়েছে? স্যার টাটা কোম্পানি তো এই বিল্ডিং এ 12 মাস বিজনেস করে, তার মানে বেনিফিট তো 12 মাস নিয়েছে। তার মানে এখানে বেনিফিট নেওয়াকেই খরচ বলে, পেমেন্ট করাকে খরচ বলে না। যদি পেমেন্ট করাকে খরচ বলতো তাহলে বলতাম 7 লাখ টাকা খরচ, 7 লাখ টাকা খরচ বলতে পারি না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। তাহলে কত টাকা বেনিফিট নিয়েছি? পুরো 12 মাস বেনিফিট নিয়েছি, মানে 6 লাখ টাকা। এই 7 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকার বেনিফিট নিয়েছি। কত টাকার বেনিফিট নিয়েছি? 6 লাখ টাকার বেনিফিট নিয়েছি। এটাই হচ্ছে আমাদের খরচ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের খরচ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের খরচ। তার মানে এখানে যদি আমরা জানতে চাই খরচ কত, কি বলবো? খরচ কত? খরচ হলো 6 লাখ টাকা। কেন 6 লাখ টাকা খরচ? আমরা জানি আমরা তিন দিন ধরে বলেই আসছি খরচ কাকে বলে? বেনিফিট নেওয়াকে খরচ বলে। তো বেনিফিট কত নিয়ে তুমি দেখতেই পাচ্ছ, কারেন্ট ইয়ারে পুরো 12 মাস ব্যবসা করেছি টাটা কোম্পানি, এই বাজারে পুরো 12 মাস ব্যবসা করে তো 12 মাস বেনিফিট নিয়েছে। তাই 12 মাসের ভ্যালু কত হয়েছে দেখো, 12 মাসের ভ্যালু 50,000 টাকা, 12 দিয়ে গুণ করলে 6 লাখ টাকা। 6 লাখ টাকা খরচ। এই খরচটার নাম কি? এই খরচটার নাম হচ্ছে রেন্ট, এই খরচটার নাম রেন্ট, ঠিক আছে। এইবার দেখো তো টাটা কোম্পানি পেমেন্ট করেছে কত? 7 লাখ টাকা। মিস্টার রামকে 7 লাখ টাকা পেমেন্ট দিয়েছে, আমার 6 লাখ টাকা ছিল, 6 লাখ টাকা ছিল খরচ, তাহলে বাকি 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে। কেন দিয়েছে? ওর টাকার দরকার ছিল তাই 1 লাখ টাকা দিয়েছে, ঠিক আছে। তাহলে এই 1 লাখ টাকার বেনিফিট কি টাটা কোম্পানি এখন নিচ্ছে? না স্যার, এই 1 লাখ টাকার বেনিফিট নেই। তাহলে এই বেনিফিটটা কবে নেবে? স্যার ফিউচারে নেবে। যার বেনিফিট আমরা ফিউচারে নিই তাকে কি বলে? অ্যাসেট বলে। তাহলে এই বেনিফিট কবে নেবে? এই যে এখানে এই ফিউচারে নেবে বেনিফিট, ফিউচারে বেনিফিট নিলে তাকে কি বলে? অ্যাসেট বলে। তার মানে এই 1 লাখ টাকাটা কি হবে? 1 লাখ টাকাটা হচ্ছে তোমার অ্যাসেট, ঠিক আছে। এর বেনিফিট এখানে ব্র্যাকেটে লিখে দিলাম কারেন্ট ইয়ার, আর এর বেনিফিট কবে নেব? এর বেনিফিট নেব ফিউচারে। আর ফিউচারে বেনিফিট নিলে তাকে কি বলে? অ্যাসেট বলে, ঠিক আছে। তার মানে এখানে 1 লাখ টাকা হচ্ছে তোমার অ্যাসেট। তো তোমাকে যদি বলে এই অ্যাসেটটার নাম কি, এই অ্যাসেটটার নাম কি? এই অ্যাসেটটা কি? এই অ্যাসেটটা মিস্টার রামকে টাটা কোম্পানি অ্যাডভান্স দিয়েছে। কিসের অ্যাডভান্স? রেন্টের অ্যাডভান্স, রেন্টের অ্যাডভান্স মানে অ্যাডভান্স রেন্ট দিয়েছে। তো অ্যাকাউন্টস এর ভাষায় অ্যাডভান্স রেন্ট দিয়েছে। অ্যাডভান্স রেন্টটা কি বলতে পারি? প্রিপেড রেন্ট, ঠিক আছে। তো প্রিপেড রেন্ট এটাকে আমরা কি বলতে পারি? প্রিপেড রেন্ট। প্রিপেড মানে আগে থাকতে, প্রি মানে আগে, আর পেড মানে পে করে দিয়েছে, আগে পেমেন্ট করে দিয়েছে। যে রেন্টের টাকাটা আগেই পেমেন্ট করে দিয়েছে, টাইমের আগে পেমেন্ট করে দিয়েছে, তাকে বলে প্রিপেড রেন্ট, বা কেউ কেউ এটাকে অ্যাডভান্স রেন্ট বলে, কেউ কেউ একে অ্যাডভান্স রেন্ট বলে। তাহলে জিনিসটা বুঝতে পারলে কত ইজি, কত ইজি কনসেপ্টটা খুব জরুরি, কনসেপ্টটা খুব জরুরি। অনেকে বলতেই পারে যে রেন্ট তো স্যার, রেন্ট তো 7 লাখ টাকা দিয়েছে, 6 লাখ টাকা রেন্ট। অনেকে কি বলবে? বলবে রেন্ট তো 7 লাখ টাকা, তাহলে খরচ 7 লাখ টাকা। না না, খরচ 7 লাখ টাকা না, এই বছরের বেনিফিট কে বলে? খরচ, ঠিক আছে। অর্থাৎ এই বছর যত টাকা বেনিফিট নিয়েছি তাকে খরচ বলবো, আর যার বেনিফিট ফিউচারে নিয়েছি তাকে অ্যাসেট বলবো। তো ব্যাপারটা হলো। আচ্ছা, এবার তোমাকে প্রশ্ন করো স্যার এক্সপেন্সেস তো লিখিয়েছে, এবার আপনি অ্যাসেটটা লিখে দিন। যদিও অ্যাসেটের ডেফিনিশন দিয়েছে, অ্যাসেটটা কেন লিখে দিচ্ছি? অঙ্ক করতে গেলে দেখো, অঙ্ক করতে গেলে অত বড় ডেফিনিশন তো আমাদের মাথায় রাখলে চলবে না। ছোট্ট জিনিস যেটা অ্যাসেট আমরা বুঝে যাবো, যেই ডেফিনিশনটা দেখলে আমরা বুঝে যাবো, একবার রিডিং মারলে বুঝে যাবো, সেটা লিখে দিই। এক্সপেন্স আমরা মনে রাখলাম কি? এক্সপেন্সেস মনে রাখলাম কি? যার বেনিফিট কারেন্ট ইয়ার নিয়ে নিয়েছি তাকে বলে এক্সপেন্সেস। আর অ্যাসেট যদি জিজ্ঞাসা কি বলবে বলো, তো এই মাত্র বললেন যার বেনিফিট ফিউচারে পাওয়া যায় তাকে অ্যাসেট বলে। তুমি সেই কথাটাই লিখবো, লেখো অ্যাসেটটা লেখো, কি বলে লিখবো লেখো, এটা নিজের মনে রাখার জন্য, ঠিক আছে, নিজের মনে রাখার জন্য, পরীক্ষার এক্সামের খাতায় এটা লেখার জন্য না। লেখো ভ্যালু অফ বেনিফিট হুইচ ফার্ম এনজয়, ভ্যালু অফ বেনিফিট which firm enjoy, value of benefit which firm enjoy in future from end of current accounting year, end of current accounting year, end of current accounting year is called assets. কি লেখা আছে? কি লেখা আছে পড়ো, মন দিয়ে পড়ো। বলছে ভ্যালু অফ বেনিফিট হুইচ ফার্ম এনজয় ইন ফিউচার। ফার্ম মানে ধরো আমাদের কোম্পানির নাম টাটা কোম্পানি, টাটা কোম্পানির কথা বলছি। টাটা কোম্পানি যেই সমস্ত জিনিসের বেনিফিট
ফিউচারে পাবো, লেখা আছে না, দেখো কি লেখা আছে, এই ফিউচার টাটা কোম্পানি যেই সমস্ত জিনিসের বেনিফিট ফিউচারে পাবে, ঠিক আছে, তাকে অ্যাসেট বলে। তবে কি ফিউচার মানে এন্ড অফ কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার। এই যে কোন কোম্পানি কত টাকা অ্যাসেট কত টাকা লাইবিলিটি, সেটা আমরা কোন দিন বিচার বিবেচনা করি, সেটা আমরা বিচার বিবেচনা করি যেদিন কারেন্ট ইয়ার শেষ হয়। যেদিন কারেন্ট ইয়ার শেষ হয় সেদিনই আমরা বিচার বিবেচনা করি অ্যাসেট না লাইবিলিটি। অ্যাসেট না লাইবিলিটি কোন দিন বিচার বিবেচনা করি, যেদিন অ্যাকাউন্টিং ইয়ার শেষ হবে। তাই বলছি ভ্যালু অফ বেনিফিট হুইচ ফার্ম এনজয় ইন ফিউচার ফ্রম দ্য এন্ড অফ কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার ইজ কল্ড অ্যাসেট। অর্থাৎ যেদিন কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে সেই দিন ফার্ম বিচার বিবেচনা করবে আমার কত টাকা অ্যাসেট আছে বা কত টাকা লাইবিলিটি আছে। অর্থাৎ কি বললাম, যার বেনিফিট আমরা ফিউচারে, বাকি কথায় অ্যাসেট কাকে বলে কি বলবে, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো তাকেই বলে অ্যাসেট। তবে কি এই বেনিফিটটা কোন দিন চিন্তা ভাবনা করা হবে, ফিউচারে বেনিফিটের চিন্তা ভাবনা করব কারেন্ট ইয়ার যেদিন শেষ হচ্ছে। তো এর কয়েকটা एग्जांपल যদি দিতে পারে তাহলে কি লিখবে, एग्जांपल লিখছি ই কমা জি। দেখো মেশিন বিল্ডিং ফার্নিচার, কি লিখবে, মেশিন বিল্ডিং ফার্নিচার। আগে থেকে লিখে দিয়েছিলাম, অনেক নাম হয় তো আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, ক্যাশ, ব্যাংক, ডেটার্স, স্টক, ঠিক আছে, ক্যাশ, ব্যাংক, ডেটার্স, স্টক। আর কিছুক্ষণ আগে বোঝালাম প্রিপেইড, ঠিক আছে, তো প্রিপেইড বোঝালাম। তাহলে কি প্রিপেইড কি করলাম, প্রিপেইড রেন্ট করলাম, প্রিপেইড স্যালারি করলাম, তাহলে দেখো প্রিপেইড এক্সপেন্সেস। তো দেখো এক একটা করে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করো, সব বলে দিচ্ছি কেন আছে। মেশিন, ধরো আজকে আমি একটা বা আমাদের একটা কোম্পানি একটা জেরক্স মেশিন কিনেছে, না কোম্পানিতে লাগে জেরক্স মেশিন, ঠিক আছে, জেরক্স মেশিন কিনেছে। তো কি মনে হয় সেই জেরক্স মেশিনটা কি সেই কোম্পানি এই বছর মানে কারেন্ট ইয়ারে ব্যবহার করবে? না স্যার, শুধু কারেন্ট ইয়ারে ব্যবহার করবে না, আগামী অনেকগুলো বছর ব্যবহার করবে। তাই জেরক্স মেশিন তো তোমার অ্যাসেট। কেন? জেরক্স তো ফিউচারে বেনিফিট পাচ্ছে, তো অ্যাসেট না। আচ্ছা, মেশিন হলো বিল্ডিং, ঠিক আছে, ধরো তোমাদের নিজস্ব সবার যার যার বাড়ি আছে, সেই বাড়িটা তোমরা যে বছর কিনবে শুধু কি সেই বছরই বসবাস করবে, নাকি আগামী অনেকগুলো বছর ব্যবহার করবে? স্যার আগামী অনেকগুলো বছর ব্যবহার করবে, তাহলে সেটাও তো অ্যাসেট, কেন ফিউচারে বেনিফিট পাচ্ছ। তারপর কি হয়, ফার্নিচার। আরে দেখো না, তোমাদের বাড়িতে সবার বাড়িতে আলমারি আছে, সেই আলমারিটাই আছে, সেই আলমারিটা কি যে বছর কিনবে কি শুধু সেই বছরই আলমারিটা ইউজ করবে, কি এই বছর শেষ হয়ে গেলে কি আলমারিটা ফেলে দেবে? না, এর কোনোদিন হবে না। না, আজকে যে আলমারিটা কিনবে সেটা বহু বছর ব্যবহার করবে, তাহলে তো ফিউচারে বেনিফিট পাচ্ছ। ঠিক আছে, যেই জিনিসের বেনিফিট তোমরা ফিউচারে পাবে, অর্থাৎ ফিউচারে পাবে মানে কি, ফিউচারে বেনিফিট পাবে মানে তোমরা ফিউচারেও ইউজ করতে পারবে, এই বছর কিনলে তো পরের বছর ইউজ করতে পারবে, এটা বলে ফিউচারে বেনিফিট। তো দেখো এইগুলো, এই যে মেশিন বলো, বিল্ডিং বলো, ফার্নিচার বলো, ঠিক আছে, এইগুলো তো সবই আছে, কিন্তু আমরা তো অ্যাসেট শ্রেণীবিভাগ করেছিলাম, অ্যাসেট ক্লাসিফিকেশন করেছিলাম, এটাকে কি ফিক্সড অ্যাসেট বলতে পারি না? এটাকে আমরা কি শিখেছিলাম, ফিক্সড অ্যাসেট। আর বলেছিলাম ফিক্সড অ্যাসেট কাকে বলে, যেই সমস্ত অ্যাসেটের বেনিফিট, যেই সমস্ত অ্যাসেটের বেনিফিট আমরা বহুদিন পাই, যে সমস্ত অ্যাসেটের বেনিফিট আমরা বহুদিন পাই তাকে ফিক্সড অ্যাসেট বলে। স্যার বহুদিন মানে এক বছরের বেশি, কারেন্ট ইয়ার শেষ হওয়ার এক বছরেরও বেশি কিন্তু বেনিফিট পায়, ঠিক আছে। ধরো আমাদের কারেন্ট ইয়ার কত, আগেও বলেছি এটা 1118 থেকে 31 ডিসেম্বর 18, ঠিক আছে, এটা ধরো আমাদের, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, ঠিক আছে। তারপরে এক বছর ধরো 31 ডিসেম্বর 2019, ঠিক আছে, 31 ডিসেম্বর 2019, এটা হচ্ছে এক বছর, এটা হচ্ছে এক বছর। আর এই এক বছরের বেশি যদি বেনিফিট পাও, তারপরে যদি বেনিফিট পাও, সেটাকে বলে ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, এটা আগে বলেছিলাম। আচ্ছা, এটা ফিক্সড অ্যাসেট। আর এগুলো কি ক্যাশ। দেখো ক্যাশটা কোন অ্যাসেট, ক্যাশটা অ্যাসেট। দেখো ক্যাশ কি করে অ্যাসেট, ধরো আমাদের কারেন্ট ইয়ার শেষ হয়ে যাবে কবে, এই 31/12, 31/12 তে তুমি যদি দেখো তোমার পকেটে 500 টাকা পড়ে আছে, কত টাকা পড়ে আছে, 500 টাকা পড়ে আছে, ঠিক আছে। আমরা কি বলেছি, অ্যাসেট কোন দিন বিচার বিবেচনা করি, যদি অ্যাকাউন্টিং ইয়ার বা কারেন্ট ইয়ার শেষ হয়। তার মানে এই 31/12 তে তুমি দেখলে তোমার হাতে 500 টাকা পড়ে আছে, এটা তো অ্যাসেট, কারণ এই 500 টাকা তুমি পরের বছর ইউজ করতে পারবে, ঠিক আছে, অথবা 19 সালে ইউজ করতে তোমার অ্যাসেট, ঠিক আছে। তাহলে কি আছে, এটা কিন্তু এক ধরনের কারেন্ট অ্যাসেট। কিন্তু এই 500 টাকা কি বহুদিন ব্যবহার করতে পারবে? এই 500 টাকা কি তুমি 3 বছর 4 বছর ইউজ করতে পারবে না? 500 টাকা পরের বছর ইউজ করবে। আরে পরের বছর কি, যারা ব্যবসা করে ধরো পরের দিনের মধ্যে 500 টাকা শেষ হয়ে গেল, তো ঠিক সেরকম ব্যাংকে তোমার 31/12 তে তুমি দেখলে তোমার ব্যাংকে এত টাকা পড়ে আছে, ঠিক আছে, এটাও তো তোমার অ্যাসেট, কারণ ফিউচারে ইউজ করতে পারবে। কি অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারণ ব্যাংকে যেই টাকাটা থাকে তুমি এক বছর ইউজ করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু বিজনেসের কথা বলছি। আচ্ছা, ডেটার্স,
এই তারিখে দেখলে তুমি যাদেরকে ধারে গুডস বেচছো, ডেটার্স কাকে বলে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। তো এই তারিখে দেখলে যাদেরকে তুমি ধারে গুডস বেচো তাদের কাছে এত টাকা পাও, তাদের কাছে এত টাকা পাও, তাদের থেকে টাকাটা রিসিভ করতে হবে। অর্থাৎ এর বেনিফিটটা তুমি কবে পাবে, পরের বছর পাবে, ফিউচারে পাবে। ঠিক আছে, এক বছর মেয়াদ ডেটার্সের মেয়াদ। দেখো ডেটার্সের মেয়াদ কেন এক বছর বললাম, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদের টাইম দিই 2 মাস বা 3 মাসের মধ্যে পেমেন্ট করতে। তো তোমরাও যদি কারো থেকে ধারে জিনিস কেনো, এমন কখনো হয় তোমরা কারো থেকে ধারে কিছু কিনেছো, তাকে 2 বছর 3 বছর পর পেমেন্ট করবে, এরকম কোনদিন দেখেছো? না, সেরকম কোনদিন হয় না, দেবেই না কখনো ধার। ধার হলে আজকে দোকানে গেলে বলে যায় আর না হলে কালকে দিয়ে দাও, 10 দিন 15 দিন দিয়ে দাও, বেশি দিন তো ধার দেয় না। তবু আমি 3 মাস বললাম, ঠিক আছে? তো এরকম ডেটার্স থেকে আরেকটা লিখতে পারো বিল রিসিভেবল, আরেকটা লিখতে পারো বিল রিসিভেবল, ঠিক আছে? স্টক তো জানি। তো এই তারিখে দেখলে তোমার যদি মুদিখানা দোকান হয়, ধরো তোমার প্রচুর চাল বেঁচে আছে, তো মুদিখানা দোকানে দেখলে বছর শেষে ধরো তোমার 5 বস্তা চাল বের পড়ে আছে, তো তোমার কি মনে হয় 5 বস্তা চাল কি 2 বছর 3 বছর পর বেচবে? না স্যার, আমাকে পরের বছর অর্থাৎ যে 19 সাল যে আরম্ভ হবে না, ও আমি 15 দিনের মধ্যে 5 বস্তা 5 বস্তা চাল বেচে ফেলবো। আচ্ছা, আর প্রিপেড এক্সপেন্স কিছুক্ষণ আগে বললাম, প্রিপেড এক্সপেন্স মানে আগে থাকতে পেমেন্ট করে দেওয়া। ধরো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, উদাহরণ কি বলছিলাম, টাটা কোম্পানির কথা বলছিলাম। টাটা কোম্পানিতে একটা এমপ্লয়ি কাজ করে মিস্টার এক্স। তো তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় মিস্টার এক্স কে কি টাটা কোম্পানি, ধরো টাটা কোম্পানির কাছে মিস্টার এক্স ধরো 10 লাখ টাকা ধার চাইতে এসেছে, বলছে 10 লাখ টাকা অ্যাডভান্স দাও, তো টাটা কোম্পানি ওকে দিয়ে দেবে 10 লাখ টাকা? টাটা কোম্পানি ওকে 10 লাখ টাকা দিয়ে দেবে? আজকে ধরো আমি একটা কোনো কোম্পানিতে জব করছি, ঠিক আছে? তো জব করছি, আমি মানলাম ভালো এমপ্লয়ি, জব করছি, কিন্তু আমি যদি কোম্পানিতে গিয়ে বলি আমি একটা ফ্ল্যাট কিনবো, আমাকে 20 লাখ টাকা দিই, তো 20 লাখ টাকা দিয়ে দেবে? কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না। কারণ কি গ্যারান্টি আছে যে ওই এমপ্লয়ি যে ওই কোম্পানি চাকরি করবে, চাকরি ছেড়েও দিতে পারে, ঠিক আছে? সাধারণত দেয় না। সাধারণত অ্যাডভান্স কত, মানে কত টাকা, কত দিনের টাকা অ্যাডভান্স দিতে পারে? 2 মাস 3 মাস 4 মাস, খুব জোরে 5 মাসের টাকা অ্যাডভান্স দিতে পারে। এত টাকা তো অ্যাডভান্স দেবে না, তো মাথায় রাখবে। তো এই কারণে যখন প্রিপেড এক্সপেন্সেস তোমার কি হচ্ছে, এই কারণে যখন প্রিপেড এক্সপেন্স কি বলবো, কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, যদি কোনো কোম্পানি দিয়ে দেয়, যদি একটু প্রচুর টাকা অ্যাডভান্স দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে, সেই তার বেনিফিট যদি আমরা 1 বছরের বেশি পাই, ঠিক আছে, 1 বছর বেশি পাই, তখন সেটা ফিক্সড হয়ে যাবে? সাধারণত হয় না, সাধারণত হয়। কারণ এগুলোকে কি বলতে পারি, এইগুলোকে বলতে পারি কারেন্ট অ্যাসেট, এইগুলোকে কি বলতে পারি কারেন্ট অ্যাসেট। তার মানে বুঝতে পারলে তো? আগেও বলেছি, নতুন করে বলার কিছু নেই, ফিক্সড অ্যাসেট কোনটা, কারেন্ট অ্যাসেট কোনটা। যার বেনিফিট আমাদের কারেন্ট ইয়ার শেষ হচ্ছে, এইখানে কারেন্ট ইয়ার শেষ হচ্ছে, এইটুক সময়ের মধ্যে যদি বেনিফিটটা পেয়ে যায়, এইটুক সময়ের মধ্যে বেনিফিট পেলে তখন থেকে কারেন্ট অ্যাসেট, আর এই পিরিয়ডটা ক্রস করলে তখন থেকে আবার ফিক্সড অ্যাসেট। এর মধ্যে বেনিফিট যদি পেয়ে যায়, দেখো না এই তারিখে এখানে যদি আমার কোনো স্টক বেঁচে থাকে, সেই স্টকগুলো নিশ্চয়ই এই পিরিয়ডের মধ্যে বেঁচে ফেলবো। এই পিরিয়ডে কোনো ডেটা থাকে, তার থেকে টাকা নিশ্চয়ই এই পিরিয়ডের মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে? আমরা যদি যদি টাটা কোম্পানি যদি কাউকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, তার কাছ থেকে কাজ নিশ্চয়ই 1 বছরের মধ্যে করে নেবে। তো এই ব্যাপারগুলো তোমরা জানতে হবে, নতুন কিছু নয়, এগুলো একদমই নতুন কিছু নয়, এগুলো পুরনো জিনিস, জাস্ট বারবার একই কথা তোমাদের সঙ্গে ইন্টারপ্রেট করছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এরপরে আরেকটা एग्जांपल করাচ্ছি, কি एग्जांपल করাচ্ছি দেখো, এটা হচ্ছে আমার কারেন্ট ইয়ার, এটা আমার কি কারেন্ট ইয়ার, এটা হচ্ছে 1/1/19 থেকে 31 ডিসেম্বর 2019, ঠিক আছে? এটা আমার কারেন্ট ইয়ার। এটা আমরা কি করলাম, এটা একটা ডায়াগ্রাম আঁকলাম, ডায়াগ্রাম বলবো, লাইন ডায়াগ্রাম বলতে পারো, ঠিক আছে? বা টাইমলাইন বলতে পারো, এটা টাইমলাইন বললাম, ঠিক আছে? কি হয়েছে ধরো, ওই একই উদাহরণটা চেঞ্জ করে দিচ্ছি। ধরো এটা একটা বিল্ডিং, ওই আগে যে বিল্ডিং এর উদাহরণ দিয়েছিলাম সেই বিল্ডিং এর উদাহরণ, শুধু অ্যামাউন্টের হেরফের, ঠিক আছে? অ্যামাউন্টের কিছু হেরফেরের জন্য সমস্যা হচ্ছে। এটা হচ্ছে একটা বিল্ডিং, যেই বিল্ডিং এ টাটা কোম্পানি বিজনেস করছে। তো এই বিল্ডিংটা টাটা কোম্পানি নিজস্ব নেই, টাটা কোম্পানি কারোর থেকে ভাড়া করেছে, যার থেকে বিল্ডিংটা ভাড়া নিয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই বাড়িটার যে মালিক তার নাম কি, মিস্টার রোহিনী। এই বাড়ির যে মালিক তাকে বলে সে হচ্ছে মিস্টার রোহিনী। তাকে কি বলে, বাড়ির মালিককে কি বলে, ল্যান্ডলর্ড। বাড়ির মালিককে বলে ল্যান্ডলর্ড। তো ল্যান্ডলর্ড কি বলেছে, টাটা কোম্পানিকে বলেছে আমি আমার বাড়িটা ভাড়া দিতে পারি তোমাকে ব্যবসা করার জন্য, কিন্তু আমাকে প্রতি মাসে 40,000 করে পেমেন্ট করতে হবে। কত করে পেমেন্ট করতে হবে? প্রতি মাসে 40,000 করে পেমেন্ট করতে হবে, প্রতি মাসে 40,000 করে পেমেন্ট করতে হবে।
তার মানে টাটা কোম্পানি দেখো এই পুরো কারেন্ট ইয়ার টাটা কোম্পানি পুরো কারেন্ট ইয়ার এই বাইরে বিজনেস করলো, তাহলে কত মাস বিজনেস করলো? 12 মাস বিজনেস করলো, ঠিক আছে 12 মাস বিজনেস করলো। তাহলে এখানে লিখি রেন্ট অফ অফিস বিল্ডিং, রেন্ট অফ অফিস বিল্ডিং, ঠিক আছে রেন্ট অফ অফিস বিল্ডিং, ঠিক আছে পুরো 12 মাস ব্যবসা করলো, 12 মাস এই বাইরে ব্যবসা করলো, ঠিক আছে। যে আবার বলেছি টাটা কোম্পানি, ঠিক আছে টাটা কোম্পানি মিস্টার রহিমের এই বাইরেতে পুরো 12 মাস বিজনেস করলো, কিন্তু পেমেন্ট কত মাস করেছে? খুব জরুরি, খুব জরুরি, কত টাকা পেমেন্ট করেছে? এই অঙ্কে বলেছে রেন্ট অফ অফিস বিল্ডিং তো বললাম কত করে 40,000 পার মান্থ, তো বললাম 40,000 পার মান্থ, ঠিক আছে পুরো 12 মাস বিজনেস করলো, কিন্তু পেমেন্ট করেছে ক মাস? রেন্ট পে করেছে, রেন্ট পে করেছে ফর কারেন্ট ইয়ার, ঠিক আছে ফর কারেন্ট ইয়ার এই বছরে কত টাকা রেন্ট পে করেছে? এই বছরে রেন্ট পে করেছে তোমার 11 মান্থ। কত মাস পেমেন্ট করেছে? 11 মান্থ পেমেন্ট করেছে, 11 মান্থ পেমেন্ট করেছে। দেখো কি হয় তোমরা বলতে পারো স্যার কেন 11 মান্থ পেমেন্ট করলো? ও 12 মাস বিজনেস করে কেন 11 মাস পেমেন্ট করে? আরে জানুয়ারি মাসে ও ব্যবসা করলো, জানুয়ারি মাসে পেমেন্টটা কবে করবে? ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে পেমেন্টটা কবে করবে? মার্চ মাসে, মার্চ মাসে পেমেন্টটা কবে করবে? এপ্রিল মাসে, এপ্রিল মাসে পেমেন্টটা কবে করবে? মে মাসে, মে মাসের পেমেন্টটা জুন মাসে, জুনেরটা জুলাইতে, জুলাইটা আগস্টে, আগস্টটা সেপ্টেম্বরে, সেপ্টেম্বরটা অক্টোবরে, অক্টোবরটা নভেম্বরে, নভেম্বরটা ডিসেম্বরে, ডিসেম্বরটা কবে করবে? স্যার পরের বছর জানুয়ারি। তাহলে এই বছর কত দিন পেমেন্ট করলো? ঠিক আছে এই বছর ও নভেম্বর মাস অবধি পেমেন্ট করেছে, ডিসেম্বর মাসেটা পেমেন্ট করেনি, ঠিক আছে তো দেখো এইটা হচ্ছে আমরা ডিসেম্বর মাস ধরলাম, এই মাসটা পেমেন্ট করেনি, এটা কি আছে? এই সময়টা নট পেড আছে, এই সময়টা নট পেড আছে, বাকি এইটুকু সময় পে করেছে, বাকি এইটুকু সময় পে করেছে, মানে 11 মাস পে করেছে, এক মাস পেমেন্ট করেনি, এক মাস পেমেন্ট করেনি। কিন্তু টাটা কোম্পানি, ঠিক আছে মিস্টার রহিমের বাইরে কত মাস বেনিফিট নিয়েছে? আরে কত মাস বেনিফিট নিয়েছে? পুরো 12 মাস বেনিফিট নিয়েছে, পুরো 12 মাস বেনিফিট নিয়েছে। আমাকে যদি বলে খরচ কত, তুমি কি বলবে? এক্সপেন্সেস কত? তোমরা কি বলবে? তোমরা কি বলবে? এক্সপেন্সেস কত? তোমরা বলবে স্যার 12 মাস বেনিফিট নিয়েছে তো এক্সপেন্স তো 12 মাসে কি হবে? 12 মাস তার মানে এক মাসে 40,000 টাকা করে হলে 12 মাসে কত? 4 × 12 = 48, 4,80,000 টাকা হচ্ছে খরচ, 4,80,000 টাকা খরচ। এই খরচটার নাম কি? এই খরচটার নাম হচ্ছে রেন্ট, এই খরচটার নাম হচ্ছে রেন্ট। কিন্তু পেমেন্ট করেছে কত? 4,80,000 টাকার মধ্যে, 4,80,000 টাকার মধ্যে পেমেন্ট করেছে কত? পে করেছে কত? স্যার 11 মাস পেমেন্ট করেছে, 11 মাস, 11 × 40,000 মানে 4,40,000 টাকা পেমেন্ট করেছে, ঠিক আছে। বাকি আছে কত? বাকি আছে কত? বাকি আছে দেখো এক মাসের টাকা বাকি ছিল, তার মানে ডিউ রেখেছে কত? ডিউ, ডিউ রেখেছে তোমার এক মাস, এক মাস ডিউ রেখেছে। ডিউটাকে কি বলে? অ্যাকাউন্টসের ভাষায়, ঠিক আছে। আচ্ছা ডিউ টাকাটা হিসাব করে নি, 40,000 টাকা করে এক মাস হলে 40,000 টাকা, তাহলে 40,000 টাকা বাকি রেখেছে। অ্যাকাউন্টসের ভাষায়, অ্যাকাউন্টসের ভাষায় এই ডিউ থাকলে তাকে কি বলে? তাকে কি বলে? আউটস্ট্যান্ডিং। কি বলে? আউটস্ট্যান্ডিং। কি হবে? আউটস্ট্যান্ডিং রেট লিখো, আউটস্ট্যান্ডিং রেট কত টাকা? 40,000 টাকা। তার মানে জিনিসটা বুঝতেই পারলে, আমি বারবার বলি যে উপরের দিকে তাকালে বুঝতে পারবে বেনিফিট নিয়াকে খরচ বলে, বেনিফিট নিয়াকে খরচ বলে, পেমেন্ট করাকে খরচ বলে না। যদি বলতো পেমেন্ট করাকে খরচ, তার মানে তোমরা বলতে স্যার 4,40,000 টাকা পেমেন্ট, 4,40,000 খরচ না, পেমেন্ট করাকে খরচ বলে না, বেনিফিট নিয়াকে খরচ বলে। 12 মাস বেনিফিট নিয়ে তাহলে খরচ হবে 40,000 × 12, 40,000 × 12 4,80,000 টাকা খরচ, খরচটার নাম রেট, ঠিক আছে। 4,80,000 এর মধ্যে 4,40,000 পেমেন্ট করেছে, কিন্তু 40 পেমেন্ট করতে পারেনি, যত টাকা পেমেন্ট করতে পারেনি অ্যাকাউন্টসের ভাষায় তাকে কি বলে? আউটস্ট্যান্ডিং। তাই কি বলে? আউটস্ট্যান্ডিং। এই যে এখানে যে কত টাকা রেন্ট বাকি রেখেছে? 40,000 টাকা রেন্ট বাকি রেখেছে, এই টাকাটা পরের বছর পেমেন্ট করবে। তো আউটস্ট্যান্ডিং, এটা তো বুঝতেই পারছো আউটস্ট্যান্ডিং রেট এটা কি? এই টাকাটা, এই যে এই টাকাটা 40,000 টাকা বাকি রেখেছে, কে বাকি রেখেছে? স্যার টাটা কোম্পানি 40,000 টাকা বাকি রেখেছে। এই টাকাটা কি এই বছর পেমেন্ট করতে পারলো না? এই বছর পেমেন্ট করতে পারেনি, পরের বছর পেমেন্ট করবে। মানে এই টাকাটা টাটা কোম্পানি কিন্তু পেমেন্ট করতে হবে। তার মানে এটা কি? এই আউটস্ট্যান্ডিং রেন্ট টাটা কোম্পানি হচ্ছে এক ধরনের লায়াবিলিটি, এটা হচ্ছে টাটা কোম্পানি এক ধরনের লায়াবিলিটি। আমি আগেও শিখেছি লায়াবিলিটি কাকে বলে, ঠিক আছে। লায়াবিলিটি কাকে বলে? লায়াবিলিটি মানে অব্লিগেশন, যেই টাকাটা পেমেন্ট করতে হবে, টাটা কোম্পানিকে এখনো 40,000 টাকা পেমেন্ট করতে হবে, এটা টাটা কোম্পানির লায়াবিলিটি। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো যদি অ্যাকাউন্টস প্রপার খুব ভালো মতন যদি শিখতে হয়, অ্যাকাউন্টেন্সি না 5টা, অ্যাকাউন্টেন্সি তোমার 5টা ওয়ার্ডের উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই 5টা ওয়ার্ড যদি ভালো করে জানো তাহলে অ্যাকাউন্টেন্সি কোনো কঠিন নয়। সেই 5টা ওয়ার্ড ভালো করে জানার জন্য এই যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম শিখছি সেটা শেখাচ্ছি, ঠিক আছে। তো অ্যাকাউন্টেন্সি যে ওয়ার্ডটার উপর দাঁড়িয়ে তাকে কি বলে? ক্লিয়ার,
ঠিক আছে, কি বলে ক্লিয়ার। এই সি মানে ক্যাপিটাল, কি বললাম, সি মানে ক্যাপিটাল, এল মানে লাইবিলিটি, এল মানে লাইবিলিটি, ই মানে এক্সপেন্সেস, ঠিক আছে, এ মানে অ্যাসেটস, আর মানে রেভিনিউ, ঠিক আছে। এইগুলো মানে মাথায় রাখবে। ক্লিয়ারের উপরে অ্যাকাউন্টেন্সি, আমাদের যে টোটাল যে অ্যাকাউন্টেন্সি আছে না, এই সবকটা কনসেপ্ট, এই পাঁচটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে, এর বাইরে কিছু নেই অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে। সি মানে ক্যাপিটাল, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, আবার আসবো, শেষ হয়নি, আরো আসবো, ডিটেইলসে আসবো ক্যাপিটাল নিয়ে, ঠিক আছে। এল মানে লায়াবিলিটি, কিছুক্ষণ আগেই বললাম আউটস্ট্যান্ডিং, বললাম না আউটস্ট্যান্ডিং রেন্ট, তো আবার আসবে লায়াবিলিটি, আবার টুকটাক মাঝে মাঝে কনসেপ্ট আসবে, ঠিক আছে। তারপর আমরা যে কনসেপ্টটা খুব ভালো মতো শিখলাম সেটা হচ্ছে এক্সপেন্স, এটাই মেইন, এটাই খুব অসুবিধা, এক্সপেন্সেস হলো অ্যাসেটস, কিছুক্ষণ আগে আলোচনা করলাম অ্যাসেটস নিয়ে, ঠিক আছে, এটা হলো আবার অ্যাসেটস এর আসবে, আর রেভিনিউ আজকে আসবে, আর পরের ক্লাসে আরো আসবে রেভিনিউ। তো ঠিক আছে, এই সবকটা কনসেপ্ট বারবারই তোমরা এই চ্যাপ্টার যখনই শেষ হয়ে যাবে না কেন, তোমরা মাঝে মাঝে এই কনসেপ্টগুলো নিয়ে মাঝে মাঝে চর্চা করবে, ভুলে গেলে কিন্তু অ্যাকাউন্টেন্সি অনেক উইক হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে একটা অঙ্ক করাবো, এটা কিন্তু অ্যাসেটস এর উপর বেস, অ্যাসেটস এর কনসেপ্ট, ঠিক আছে, অ্যাসেটস এর কনসেপ্ট। তো কি লেখো, কোশ্চেনটা লেখো, অন 1st জানুয়ারি 2018, কি লিখলাম, অন 1st জানুয়ারি 2018, ঠিক আছে, কমার্স গাইড, এই যে আমাদের যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারের নাম কমার্স গাইড, ঠিক আছে, কি লিখলাম, অন 1/1/18 কমার্স গাইড, এটা কি, এটা একটা ধরনের ফার্ম, ঠিক আছে, এটা একটা বিজনেস, তো এটা লিখলাম ফার্ম, 1/1/18 commerce guide purchased a machine। তো তোমরা বললে একটা কোচিং সেন্টার কি মেশিন কিনবে, একটা কোচিং সেন্টার কি মেশিন কিনবে, এটা কিনতে পারে না, জেরক্স মেশিন লাগে না কোচিং সেন্টারে, তো জেরক্স মেশিন ধরো, কি করেছে, একটা মেশিন পারচেজ করেছে, কত টাকা দিয়ে, মেশিন পারচেজ আ মেশিন ফর রুপিস 5 লাখ, কি লিখলাম, 5 লাখ, ফুল স্টপ। Life of the machine 10 years, life of the machine, life of the machine, এই যে জেরক্স মেশিনটা, কি মনে হয় জেরক্স মেশিনটা কি আজীবন টিকবে, ঠিক আছে, কমার্স গাইড যে জেরক্স মেশিনটা কিনেছে, এই জেরক্স মেশিনটা কি আজীবন টিকবে, কমার্স গাইড কি আজীবন এই মেশিনটাকে জেরক্স করাতে পারবে, এমন হতে পারে। তো ধরে নিয়েছি যে, আমি যে ধরে নিয়েছি যে জেরক্স মেশিনটার লাইফ হচ্ছে 10 বছর, প্রতিটা মানুষেরই একটা লাইফ থাকে, প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট একটা লাইফ আছে, ঠিক আছে, লাইফ সবারই থাকে। তো জেরক্স মেশিনটার লাইফ আছে 10 বছর, 10 বছরের বেশি জেরক্স মেশিনটা আর কোনো সার্ভিস দিতেই পারবে না। তোমরা যদি কেউ বাইক কেনো, বাইক তো একটা নির্দিষ্ট থাকে যে এতদিন সার্ভিস দিতে পারবে, তো সব ট্যাক্সি তারও একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে। তো সব নিজস্ব, তোমাদের যে ফোন ইউজ করো, ফোনেও তো একটা নির্দিষ্ট টাইম আছে এতদিন সার্ভিস দিতে পারবে। তো এখানে কি বলছে, জেরক্স মেশিনটা 10 বছর সার্ভিস দিতে পারবে। আচ্ছা, কি কি বের করতে বলেছে তোমাকে, এখানে দেখো ক্যালকুলেট, এখানে বের করতে বলেছে ক্যালকুলেট নাম্বার 1 ভ্যালু অফ মেশিন, কি লিখলাম, ভ্যালু অফ মেশিন, দ্য মেশিনের ব্র্যাকেটে লেখো অ্যাসেট। আচ্ছা, মেশিনের ব্র্যাকেটে অ্যাসেট লিখলাম, খুব ভুল লিখলাম কি, মেশিনের ব্র্যাকেটে অ্যাসেট লিখলাম, খুব ভুল লিখলাম। আমি কি বলছি, মেশিন জিনিসটাকে, মেশিন হচ্ছে এমন এক ধরনের অ্যাসেট, ঠিক আছে, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো, আর ফিউচারে বেনিফিট পেলে তাকে কি বলে, অ্যাসেট বলে। আর তোমরা ফিউচারে কি করে বেনিফিট পাবো, দেখো বলেছে লাইফ বলেই দিচ্ছে 10 বছর, তো এই মেশিনটা 10 বছর আমি ইউজ করতে পারবো, তো ফিউচারে বেনিফিট পাবো না, তো ফিউচারে বেনিফিট পেলে তো অ্যাসেট বলে, তো এই বলেছে। অন 1/1/18। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি জানতে চেয়েছে, 2 নম্বর বলেছে বুক ভ্যালু অফ মেশিন। স্যার বুক ভ্যালু জিনিসটা কি বলবো, আর আসবে বুক ভ্যালু কনসেপ্ট আসবে, বুক ভ্যালু অফ মেশিন, তো মেশিনের ব্র্যাকেটে অ্যাসেট লেখো, অন 31/12/18। আচ্ছা, 3 নম্বর বুক ভ্যালু অফ মেশিন, অ্যাসেটস, ডেট কত হবে, অন 31/12/19। তো তোমাদের কি কি জানতে চাইছে, তোমাদের জানতে চাইছে ভ্যালু অফ মেশিন অন 1/1/18। জেনারেলি আমরা কোন অ্যাসেটের ভ্যালু বের করি বছরের শেষ দিকে, তো আমাকে বের করতে বলেছে, করে দেব, অসুবিধা কোথায়।
ঠিক আছে, এটা করার জন্য না আমি বারবার বলেছিলাম একটা টাইম লাইন আছে, যে কোনো জিনিস একটা টাইম লাইন আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো টাইম লাইন সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথমে দেখো টাইম লাইনটা কি বলেছে, বলেছে 1/1/18 তে কমার্স গাইড একটা মেশিন কিনেছে। 1/1/18, এখানে ডেটটা লিখলাম 1/1/18 তে, ঠিক আছে। তো 1/1/18 তে 1/1 আমাদের টাইম লাইনটা কেমন হবে, এখানে ক বছরের অঙ্ক দিয়ে দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো ক বছরের অঙ্ক দিয়েছে। প্রথমে দেখো 18 সালে দিয়েছে, 18 সাল কমার্স গাইড একটা মেশিন কিনে 5 লাখ টাকা দিয়ে 1/1/18, তাহলে 1/1/18 দিয়ে শুরু হয়, তাহলে শেষ হবে কবে? তো তোমরা তো জানো, তোমরা সবাই জানো জানুয়ারি মাসে যদি বছর শুরু হয় তাহলে শেষ হবে কবে? ডিসেম্বর মাসে, তাই তো। তো জানুয়ারি শুরু হয় তাহলে শেষ হবে কবে? ডিসেম্বর মাসে, 31/12/18, ঠিক আছে। তারপরে কি বলেছে, আরেকটা টাইমলাইন বলেছে, তাহলে 3 নম্বর পয়েন্টটা জানতে চাইছে 31/12/19 ভ্যালু কত হবে। তার মানে কত হবে, এখানে 1/1/19 থেকে শুরু করে 31/12/19, 1/1/19 থেকে শুরু করে 31/12/19। দেখো 31/12/18 যা আর 1/1/19 একই, ঘাবড়ানোর কিছু নেই। যে 31/12/18, ধরো 2018 সালের 31শে ডিসেম্বর রাত্রির 12টা, 2018 সালে 31শে ডিসেম্বর রাত্রির 12টা, আর আমি যদি বলি 2019 সাল জানুয়ারি মাসের 2019 সাল রাত্রির 12টা, মানে 12টা 1, ঠিক আছে, 12টা 1, ডিফারেন্স কত স্যার? 1 সেকেন্ডের ডিফারেন্স, ঠিক আছে। 31শে ডিসেম্বর 2018 সালের রাত্রির 12টা, ঠিক আছে, আর 1 জানুয়ারি 2019 12টা 1, ঠিক আছে, 12টা 1, ডিফারেন্স তো স্যার 1 সেকেন্ডের ডিফারেন্স। তার মানে জিনিসটা বুঝতেই পারছো, তো দুটো জিনিস একই জিনিস, নতুন কিছু নয়। তো তোমাকে কি বলেছে, 1/1/18 তে কমার্স গাইড একটা মেশিন কিনেছে কত? 5 লাখ টাকা। কবে? এই তারিখে 5 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনেছে। এই তারিখে 1/1/18 তে 5 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনেছে। তোমাকে 1 নম্বর কোশ্চেন জানতে চাইছে কি, সলিউশনে যদি চলে আসো, তোমাকে 1 নম্বর জানতে চাইছে ভ্যালু অফ মেশিন অন 1118, তুমি কি লিখবে? 1 নম্বরের অ্যানসারটা লিখছি, ভ্যালু অফ মেশিন on 1118, এত তারিখে 1118 এ মেশিনের দাম কত? দেখো 1118 মেশিনের দাম কত? 5 লাখ টাকা, এটা লিখে দেবে 5 লাখ টাকা। আচ্ছা, এবার কি জানতে চাইছে, 2 নম্বর কোশ্চেন জানতে চাইছে, বলেছে যে বুক ভ্যালু অফ মেশিন অন 31 ডিসেম্বর 2018, এখানে লিখো বুক ভ্যালু অফ মেশিন অন 31 ডিসেম্বর 2018, এই তারিখে ভ্যালুটা কত হবে? দেখো আমি যে মেশিনটা কিনেছিলাম, কত তারিখে মেশিন কিনেছিলাম? 1/1/18 তে মেশিন কিনেছিলাম 5 লাখ টাকা দিয়ে। আমাকে জানতে চাইছে কোন তারিখে ভ্যালু জানতে চাইছে, স্যার এই তারিখে ভ্যালু জানতে চাইছে। এই যে বছরের শেষ দিনে মেশিনের যত টাকা ভ্যালু তাকেই বুক ভ্যালু বলে, ঠিক আছে। বুক ভ্যালু জিনিসটা কি, বছরের শেষ দিন, ঠিক আছে, বছরের শেষ দিনে মেশিনে যত টাকা ভ্যালু থাকে সেটাকেই বলে বুক ভ্যালু। অর্থাৎ এই 31/12/18 হচ্ছে তোমার বুক ভ্যালু। আবার এই বছর যদি বলি 31/12/19 হচ্ছে তোমার বুক ভ্যালু। তো কি হচ্ছে, এই তারিখে 5 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি, কত তারিখে? এই তারিখে 5 লাখ টাকা মেশিন কিনেছি। আমাকে জানতে চাইছে এই তারিখের ভ্যালু কত। কোন তারিখে? এই তারিখের ভ্যালু কত। তো কি মনে হয়, এই তারিখে 5 লাখ টাকা ছিল, বছরের শুরুতে মেশিনের দাম ছিল 5 লাখ টাকা, তো বছরের শেষে কি 5 লাখ টাকাই হবে? কি করে 5 লাখ টাকা হবে? আরে সারা বছর তো মেশিনটা ইউজ করলাম, জেরক্স করলাম, তাই না? জেরক্স মেশিন দিয়ে জেরক্স করলাম, সারা বছর ধরে জেরক্স করলাম, তাহলে শুরুতে যে 5 লাখ টাকা ছিল শেষেও কি 5 লাখ টাকাই হবে? আচ্ছা ভাবো না, তোমরা ধরো বছরের শুরুতে ধরো জানুয়ারি মাসে একটা মোবাইল ফোন নিলে 15,000 টাকা দিয়ে, তার মানে 2018 সালে জানুয়ারি মাসে কেউ যদি 15,000 টাকা মোবাইল ফোন কেনো, তাহলে 2018 সালের 31শে ডিসেম্বর ঠিক 12 মাস পর কি মোবাইল ফোনের দাম কি ওই টাকায় থেকে 15,000 টাকা? এমনি স্যার কি বলছে, যেদিন মোবাইল ফোন কিনবো, কিনে বাড়িতে নিয়ে আসবো, সিল প্যাক করবো, তার সঙ্গে সঙ্গে আমার মোবাইলের দামটা কমে যাবে, মোবাইলের দামটা কমে যাবে, মানে কি? তো জিনিসটা বুঝতেই পারছো, এখানে মেশিনটা কিনেছিলাম 11 তারিখে 5 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, আর এই তারিখে ভ্যালু কত? এই তারিখে ভ্যালু কত জানো? আমি এতদিন পুরো সারা বছর 12 মাস মেশিনটা ইউজ করলাম। কত মাস? পুরো 12 মাস মেশিনটা ইউজ করলাম। তো মেশিনটা ইউজ করলে মেশিনের ভ্যালু কমবে না? অবশ্যই কমবে, অবশ্যই কমবে। আচ্ছা, এবার আমি জিজ্ঞাসা করি, বলো দেখি কত টাকা ইউজ করেছি? এই যে কত টাকা, এই যে এই পিরিয়ডে কত টাকা ইউজ করেছি, কত টাকা ইউজ করেছি, কোথায় দেখো, দেখো এইখানে দেখে দিচ্ছি, এখানে দেখে দিচ্ছি, আমার মেশিনটার দাম ছিল 5 লাখ টাকা। কত টাকা দাম ছিল মেশিনটার? দাম 5 লাখ টাকা। এই মেশিনটা আমরা কত বছর ইউজ করব স্যার? 10 বছর ইউজ করতে পারবো, ঠিক আছে, 10 বছর ধরে ইউজ করতে পারবো, ঠিক আছে। তার মানে এক এক বছর কত করে ইউজ করব? 50,000 টাকা না? 10 বছরে আমরা 5 লাখ টাকা ইউজ করব, তাহলে এক এক বছরে কত টাকা করে ইউজ করব? 50,000 টাকা করে, 50,000 টাকা করে ইউজ করতে পারবো এক এক বছরে। আচ্ছা, মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো কি বলেছিলাম আগের দিন, আমি বলেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস
জেরক্স মেশিন বলো মেশিন বলো, মেশিনের ভ্যালু শুরুতে ছিল 5 লাখ, এখানে এখানে কি 5 লাখ টাকা হবে না স্যার? এখানে 5 লাখ টাকা হবে না, 5 লাখ টাকা থেকে কমে যাবে। তা আমি কি বলেছিলাম, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে কি বলে? কোনো অ্যাসেট বা ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে কি বলে? ডেপ্রিসিয়েশন বলেছিলাম আগের ক্লাসে। কথা বলতে দেখো ডেপ্রিসিয়েশন কি বলেছিলাম, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। এই যে 50,000 টাকা, এই যে 50,000 টাকা কি হয়েছে, এই বছর পুরো এই বছর আমরা 50,000 টাকা ইউজ করলাম, বা বলতে পারো আমি একটা মেশিন কিনে 5 লাখ টাকা দিয়ে সেটা 10 বছর ইউজ করতে, 10 বছরে 5 লাখ টাকা ইউজ করতে, এক এক বছর কত করে ইউজ করব? 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা কি বলতে পারি আমরা? ডেপ্রিসিয়েশন বলতে পারি। তার মানে এই পুরো বছর কত টাকা ইউজ করলাম, কত টাকা মেশিন ইউজ করলাম স্যার? 50,000 টাকার মেশিন ইউজ করেছে। তার মানে এখানে 50,000 টাকার মেশিন ইউজ করেছে, তার মানে শুরুতে ছিল 5 লাখ টাকা, ইউজ করলাম 50,000 টাকা। শুরুতে ছিল 5 লাখ টাকার মেশিন, 50,000 টাকা মেশিন ইউজ করলাম, তাহলে এখন কত টাকা মেশিন পড়ে আছে? বাকি 4.5 লাখ টাকা, বাকি 4.5 লাখ টাকা মেশিন পড়ে আছে। ঠিক আছে? তার মানে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইখানে এই তারিখে তোমার মেশিনের ব্যালেন্স কত হবে, বলবে যে স্যার 5 লাখ টাকা দিয়ে শুরুতে মেশিন কিনেছিলাম, 50,000 টাকা আমরা ব্যবহার করে ফেলেছি মেশিন, তাহলে এখন আমার কাছে আর 4.5 লাখ টাকা মেশিন পড়ে আছে। ঠিক আছে? আচ্ছা, কিছুক্ষণ আগেই আমরা বললাম যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই তাকে এক্সপেন্সেস বলে, যেই জিনিসের বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই তাকে এক্সপেন্সেস বলে। তো বলো এইটা আমি যদি শুধু এইটুকু পাবো, এটা পরে বলছি 31/12 এই তারিখ থেকে এই তারিখ অবধি তুমি কারেন্টের কত বেনিফিট নিয়েছো স্যার? 50,000 টাকা ইউজ করাতেই তো বেনিফিট বলে। তোমরা কত টাকা ইউজ করেছো? 50,000 টাকা বেশি ইউজ করেছো, মানে 50,000 টাকা বেনিফিট নিয়েছো, তাহলে এটাই তোমার এক্সপেন্সেস, তাই তো? তো ডেপ্রিসিয়েশন কিন্তু আমার এক ধরনের এক্সপেন্সেস। তো বুঝতে পারলি এক্সপেন্সেস কাকে বলে? কোনো কিছুর বেনিফিট, কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নিয়েছো তাকে এক্সপেন্স বলে। তো এই অঙ্কটা মেশিনের বেনিফিট কত নিয়েছি কারেন্ট ইয়ারে? মেশিনের বেনিফিট কারেন্ট ইয়ারে 50,000 টাকা নিয়েছি, তো 50,000 টাকা মানে এক্সপেন্সেস, এই এক্সপেন্সের নাম ডেপ্রিসিয়েশন। তো বুঝতে পারলি? তো এই ব্যাপারটা বুঝতে পারলি। এবার 3 নম্বরটা করব, 3 নম্বরটা করব, 3 নম্বরটা করব। 3 নম্বরটা কি বের করতে হবে? বলেছে বুক ভ্যালু অফ মেশিন অন 31/19। কি বের করতে বলেছে? বের করতে বলেছে বুক ভ্যালু অফ মেশিন অন 31/12/19, বুক ভ্যালু অফ মেশিন অন 31/12/19। ঠিক আছে? অর্থাৎ এই তারিখে ব্যালেন্স কত, এই তারিখে ব্যালেন্স কত। আচ্ছা তোমাদের বলছি, বারবার বলছি 31/12/18 তে আমার মেশিনের ভ্যালু আছে 4.5 লাখ টাকা। তো 31/12/18 আবার বলছি 31/12/18 এখানে লিখেছি দেখো 31/12/18, ঠিক আছে তো? রাত 12টা, ঠিক আছে? 12 নাইট, ঠিক আছে? রাত 12টা, ঠিক আছে? 31/12/18 রাতে 12টা, আর 1/1/19, 12টা 1, ঠিক আছে? ঠিক 12টা 1, তাহলে কত? 12টা কত? 1 মিনিট। আরে 1 মিনিট কি বললাম, এখানে 12টা ইংরেজিতে বলবো 12টা 1 সেকেন্ড, তার মানে কি? তো এখানে আমি বলছি এখানে যত টাকা ব্যালেন্স থাকবে 31/12/18 দিয়ে, তার মানে ঠিক তার 1 সেকেন্ড পর ব্যালেন্স কি চেঞ্জ হবে স্যার? একই থাকবে। আরে একই থাকবে। আরে এটা যদি বুঝতে অসুবিধা হয় নিজে মন দিয়ে শোনো, তোমার পকেটে ধরো 31 ডিসেম্বর 31/12/2018, 31/12/2018 তোমার পকেটে ধরো 500 টাকা পড়ে আছে, ঠিক আছে? তো 31/12/18 তে তোমার রাত্রি 12টা বেজে গেল, রাতে হ্যাপি নিউ ইয়ার দেখেছো, 1/1/19 তো তোমার পকেটে কত টাকা পড়ে আছে স্যার? ওই 500 টাকা ছিল, 500 টাকা পড়ে। এই 1 সেকেন্ডে কি চেঞ্জ হয়েছে? কিছু তো চেঞ্জই হয়নি। তার মানে 31/12/18 তে যা ব্যালেন্স থাকবে 1/1/19 কি ব্যালেন্স কি চেঞ্জ হয়ে যাবে স্যার? ওই ব্যালেন্স থাকবে। তার মানে আমরা অ্যাকাউন্টসে বলতে পারি 31/12/18 তে যা ব্যালেন্স পড়ে থাকবে 1/1/19 তাই ব্যালেন্স থাকবে, কোনোদিন চেঞ্জ হয় না। তার মানে এখানে 4.5 লাখ টাকা হলে এখানেও 4.5 লাখ টাকা, ঠিক আছে? তো দেখো এখানে যাই একটু মুছে দিই। তাহলে কি বলেছিলাম আমি কিছুক্ষণ আগে ওয়ার্কিংস করলাম, আমি মেশিন কিনেছি 5 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? এক এক আপাতত 5 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি। এই মেশিনটা 10 বছর ব্যবহার করতে হবে, তাহলে প্রতি বছর কত টাকা করে ব্যবহার করব স্যার? প্রতি বছর 50,000 টাকা করে ব্যবহার করতে হবে। তার মানে এই বছর 50,000 টাকা ব্যবহার করেছি, তাহলে এই বছরও তো 50,000 টাকা ব্যবহার করব। একদম ঠিক। তার মানে 4.5 লাখ টাকা ছিল, 50,000 টাকা ব্যবহার করে ফেলেছি, তাহলে কত করেছে 31/19 এ? 4 লাখ টাকা। তাহলে কি লিখবো? 4.5 লাখ টাকা ছিল, 50,000 টাকা ইউজ করে ফেলেছি, তাহলে আছে কত? 4 লাখ টাকা, ঠিক আছে? তার মানে কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ স্যার? ফিক্সড অ্যাসেটের ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা, তোমাদের যাদের
দেখো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরো একটা বাড়ি আছে, ঠিক আছে, একটা বাড়ি ধরো তৈরি করা হচ্ছে, ধরো 10 লাখ টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো বাড়িটা তৈরি করার পর নিশ্চয়ই বাড়িটা সবাই ব্যবহার করছে, ঠিক আছে। তো ধরো 1 বছর বাড়িটা ব্যবহার করলো। স্যার আপনি এইমাত্র বললেন কোনো ফিক্স অ্যাসেট ব্যবহার করলে সেই ফিক্স অ্যাসেটটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, ফিক্স অ্যাসেটটা আস্তে আস্তে কমতে থাকে। তো বাড়িটা কি ছোট হতে থাকবে? 10 লাখ টাকা দিয়ে বাড়িটা তৈরি করেছিলাম, ঠিক আছে, এবার বাড়িটাতে বসবাস করা আরম্ভ করেছি। তা বসবাস করা আরম্ভ করেছি মানে বাড়িটাতে ব্যবহার করছি, তার মানে কি বাড়িটা কি আস্তে আস্তে কমতে থাকবে? কমতে থাকবে কি বাড়িটা ছোট হবে না, কিন্তু বাড়িটা কিন্তু ছোট হবে না। বাড়িটা ধরো তোমরা 3 তলা বাড়ি করেছো, কোনো কি 3 তলা থেকে বাড়িটা আস্তে আস্তে ছোট ছোট 2 তলা 1 তলা এরকম হবে না। বাড়িটা কমবে না, বাড়ির যে ভ্যালুটা, বাড়ির যে ভ্যালুয়েশন, ভ্যালুটা কমবে, বাড়ির ভ্যালুটা কমবে, বাড়ির যে সাইজ আছে সেই সাইজটা কমবে না কিন্তু। বা তোমাদের ধরো ফোন আছে, ধরো স্ক্রিন ধরো 5 ইঞ্চি স্ক্রিন আছে, ঠিক আছে। তো ধরো 1 বছর ফোনটা ব্যবহার করে ফেললে, ভেবো যে 5 ইঞ্চি স্ক্রিন থেকে ওটা 4.5 ইঞ্চি হয়ে যাবে। তো ওই ফোনটার ভ্যালুটা কমবে, ঠিক আছে, ভ্যালুটা কমবে। তো জিনিসটা বুঝতে পারলো ডেফিনেশন। স্যার আরেকটা অঙ্ক করেন না, ডেফিনেশনটা ভালো লাগলো অঙ্কটা, আরেকটা অঙ্ক করেন দেখি। এই অসুবিধা কোথায়? তো চলো আরেকটা অঙ্ক করাচ্ছি ডেফিনেশনে। অঙ্কটা দেখো ভালোই লাগবে যখন বললে আরেকটা ডেফিনেশন অঙ্ক করতে পারে। তো ডেপ্রিসিয়েশন নিয়ে কিন্তু অ্যাকাউন্টসে তোমার ক্লাস 11 এর চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা ভালো ডিটেইলসে শিখতে পারবে। ডেপ্রিসিয়েশন ডিটেইলসে শিখতে হবে, তখন অনেক অনেক কিছু করব ডেপ্রিসিয়েশন। আচ্ছা আরেকটা যে অঙ্ক করব, কোশ্চেনটা টুকছি লিখছি, দেখো 1119 কস্ট অফ মেশিন, ঠিক আছে। এত তারিখে একটা মেশিন পারচেজ করেছি, ঠিক আছে, এত তারিখে একটা মেশিন পারচেজ করেছি রুপিসের সাইনটা টাকা জানো, রুপিস কত টাকা? 10 লাখ টাকা দিয়ে। এত তারিখে একটা মেশিন পারচেজ করি 10 লাখ টাকা দিয়ে। এবার বলেছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মানে তো বুঝতেই পারছো, অ্যাসেটের ভ্যালু, ফিক্সড ভ্যালু কমে যাওয়াকে বলে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন কত বলেছে এখানে? বলেছে @20% পার অ্যানাম। কি বলেছে? এই সাইনটাকে বলে এটাকে বলে @20% পার অ্যানাম। এই পার অ্যানাম মানে বছরে, যখন বছরের কথা বলা হবে তখন পার অ্যানাম কথাটা ইউজ হয়, পার অ্যানাম মানে বছর। তো 20% পার অ্যানাম কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে ভ্যালু অফ মেশিন। এখানে বের করতে বলেছে ভ্যালু অফ মেশিন অন 31/12/19, ঠিক আছে। তো দেখো তোমরা বলতে পারো স্যার আগের অঙ্কটা লাইভ করেছিল, এই অঙ্কটা লাইভ করেনি, করব কি? ওটা অসুবিধা নেই, আগের অঙ্কটা লাইভ করেছিল তো ওরকম করলাম, এই অঙ্কটা পার্সেন্টেজ করব, দুটোই শিখি। তো 1/1/19 থেকে শুরু হয়েছে বছর, শেষ হয়েছে কবে? 31/12/19, ঠিক আছে। তাহলে এই তারিখে আমরা মেশিন কিনেছি 10 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। বলেছে কি এই তারিখে ব্যালেন্সটা কত হবে। তবে একটা কথা বলেছে ডেপ্রিসিয়েশন মানে ইউজ করা, ডেপ্রিসিয়েশন মানে এই মেশিনটা কত টাকা ইউজ করেছে, মানে 20% পার অ্যানাম, মানে প্রতি বছর 20% ইউজ করেছে, প্রতি বছর 20% ইউজ করেছে, মানে কি এই বছর প্রতি বছর 20% মানে এই বছর 20% ইউজ করেছি, তাহলে 20% কত হবে? 10 লাখ টাকার 20% ইউজ করেছে, মানে 2 লাখ টাকা। 2 লাখ টাকা ইউজ করতে, 10 লাখ টাকা এখানে ছিল, 2 লাখ টাকা ইউজ করতে, তাহলে কত বাকি হলো? 8 লাখ টাকা। তাহলে বুঝতে পারলে তোমাকে অ্যানসার জানতে চাইছে কি? ভ্যালু অফ মেশিন অন 31/12/18 কত টাকা হবে? 10 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা ইউজ করে ফেলেছে, তাহলে কত আছে? আর 8 লাখ টাকা। তো হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা এরপরে একটা অঙ্ক করাবো, টোটো অঙ্কটা লেখো। অন 1 জানুয়ারি 2018, on 1 January 2018, Ram invested rupees 20 lakhs into the business. Ram invested 20 lakhs into the business. ঠিক আছে, বলছে
1 জানুয়ারি 2018 রাম 20 লাখ টাকা একটা ব্যবসায় ইনভেস্ট করেছে, ঠিক আছে, ইনভেস্ট করেছে মানে বিনিয়োগ করেছে, মানে রাম একটা ব্যবসা আরম্ভ করতে চায়, ঠিক আছে, বা রাম একটা ব্যবসা আরম্ভ করেছে 20 লাখ টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করেছে, ঠিক আছে। এবার কি বলেছে অন 1 এপ্রিল, দেখো অন 1 এপ্রিল মানে 1/4/18 মানে 1/4/2018 1/4/2018 তে রাম এগেইন ইনভেস্টেড, ঠিক আছে। রাম যে 20 লাখ টাকা নিয়ে এসেছে সেই 20 লাখ টাকার বিজনেস ভালো মতো চলছে না, তাই ও আবার টাকা নিয়ে এসেছে। রাম এগেইন ইনভেস্টেড, Ram again invested ₹5 lakhs into the business. ₹5 lakh into the business. Full stop. He withdraw ₹10,000 per month. ₹10,000 per month, PM per month from the business for household expenses, from the business for household expenses. ঠিক আছে, কি লেখা আছে বলেছে আছে হি উইথড্র মানে কি তোলা, মানে তোলা, কত টাকা 10,000 টাকা করে তুলেছে প্রতি মাসে ফ্রম দা বিজনেস থেকে 10,000 টাকা করে তুলেছে, কে তুলেছে হি মানে রাম তুলেছে 10,000 টাকা করে প্রতি মাসে ফর হাউসহোল্ড এক্সপেন্সেস। আরে বাবা রাম যে ব্যবসা করছে ওর তো ঘরের যে ওর যে পার্সোনাল তো কিছু খরচ, হাউসহোল্ড এক্সপেন্সেস মানে হাউসহোল্ড মানে রামের যে নিজস্ব বাড়ি আছে সেই বাড়িতে ওর ছেলে মেয়ে থাকে, ভাই বোন থাকে, বাবা মা থাকে, ঠিক আছে, তার সংসার খরচ আছে, সেইগুলো সমস্ত খরচ করার জন্য টাকা পয়সা লাগে, সেই টাকা পয়সা বাবদ প্রতি মাসে 10,000 টাকা করে তুলেছে হাউস হোল্ড এক্সপেন্স, ঘরের খরচ করার জন্য, ঠিক আছে, ব্যবসা থেকে টাকা তুলেছে। বলছে হি অলসো পেড ₹2,000 per month, হি অলসো পেড ₹2,000 per month as rent for his personal residence, as rent for his personal residence, for his personal residence ঠিক আছে। কি বলেছে সবকটা লাইনে একটা একটা মানে পেয়েছি। হি অলসো পেড, এখানে হি মানে রাম পে করেছে 2,000 টাকা মানে প্রতি মাসে পে করেছে, কি জন্য পে করেছে রেন্ট, এই রেন্ট কিন্তু বিজনেসের রেন্ট পে করেনি রাম, বিজনেসের রেন্ট না, কিসের কোথাকার রেন্ট ফর হিজ পার্সোনাল রেসিডেন্স, রাম নিজস্ব একটা বাড়িতে বসবাস করে, ঠিক আছে, রাম যেই বাড়িতে তার ফ্যামিলি নিয়ে বসবাস করে সেই বাড়ির ভাড়াও তো দিতে হবে বাড়ির মালিককে, ঠিক আছে। তো সেই জন্য ও 2,000 টাকা খরচ করেছে, তো রাম খরচ করেছে, এটা তো ওর পুরোপুরি পার্সোনাল খরচ না, যদি বলতো বিজনেসের রেন্ট দিয়েছে তাহলে ঠিক আছে, কিন্তু এটা তো পার্সোনাল রেন্ট, এখানে বলেছে ফর হিজ পার্সোনাল রেসিডেন্ট, নিজে বসবাস করে তার জন্য রেন্ট দিয়েছে। তারপর লিখো হি অলসো পেড he also paid ₹25,000 tuition fee, ₹25,000 tuition fee for his children, yeah, tuition fee for his children, ঠিক আছে। এই যে রাম আছে, রামের তো চিলড্রেনরা আছে, তার চিলড্রেনদের পড়াশোনা করতে তো খরচ লাগবে, টিউশন ফি কত টাকা পেমেন্ট করেছে 25,000 টাকা, তো এটা কি খরচ টিউশন ফি পেমেন্ট করেছে কার চিলড্রেনের, এটা তো পার্সোনাল খরচ, বিজনেসের জন্য কি বিজনেসের জন্য নয়, এটা পুরো পার্সোনাল খরচ। আচ্ছা তারপর কি বলেছে হি অলসো গিফটেড ডিভিডি, হি অলসো গিফটেড ডিভিডি ডিভিডি ফুল ফর্ম তোমরা জানো, সিডি এর ফুল ফর্ম কি কম্প্যাক্ট ডিস্ক, আর ডিভিডি ডিজিটাল ভেরিসিটাইল ডিস্ক, ঠিক আছে, ডিজিটাল ভেরিসিটাইল ডিস্ক, ঠিক আছে।
হি অলসো গিফটেড ডিভিডি, সে ডিভিডি গিফট করেছে। ডিভিডি জানো যদিও এখনকার দিনে ডিভিডি খুব একটা চলে না, আগে চলতো, আগের দিনে চলতো সিডি প্লেয়ার, সিডি বা ডিভিডি প্লেয়ারে সবাই সিনেমার ক্যাসেট ঢুকিয়ে দেখতো। তো এখন তো সমস্ত মোবাইলেই দেখে, মোবাইল হোক বা কম্পিউটার হোক সব চলে এসেছে দেখে। তো যাই হোক, ডিভিডি ডিভিডি গিফট করেছে, হ্যাঁ ডিভিডি গিফট করেছে রুপিস 10,000 টু হিজ ফ্রেন্ড, রুপিস 10,000 টু হিজ ফ্রেন্ড, টু হিজ ফ্রেন্ড। আচ্ছা তাহলে কি বলেছে, বলেছে হি মানে রাম অলসো গিফটেড, গিফট করেছে, ও ডিভিডি গিফট করে 10,000 টাকা ডিভিডি গিফট করেছে ফ্রেন্ডকে। তো ফ্রেন্ডকে 10,000 টাকা গিফট করেছে, এটা কিন্তু 10,000 টাকার ডিভিডি গিফট, এমন না কিন্তু ডিভিডি প্রতি মাসে ডিভিডি গিফট করেছে, ঠিক আছে? তো এখানে 10,000 টাকা ডিভিডি গিফট করেছে ফ্রেন্ডকে, প্রতি মাসে হলে পার মান্থ করে দেবে, কেউ সাধারণত প্রতি মাসে নিশ্চয়ই ডিভিডি গিফট করবে না, এটা বুঝতেই পারছো। তার কি কি বের করতে বলেছে তোমাকে, একটা বের করতে, ক্যালকুলেট বের করতে বলেছে, ক্যালকুলেট কি কি বের করতে বলেছে, বের করতে বলেছে ওপেনিং ক্যাপিটাল, একবারে পাশাপাশি অ্যানসার গুলো লিখে দেবো, ঠিক আছে? পাশাপাশি অ্যানসার গুলো লিখে দেবো। ওপেনিং ক্যাপিটাল বের করতে বলেছে, আর কি বের করতে বলেছে, অ্যাডিশনাল ক্যাপিটাল বের করতে বলেছে, অ্যাডিশনাল ক্যাপিটাল, ঠিক আছে? তো ড্রয়িং বের করতে বলেছে, ঠিক আছে? ড্রয়িং বের করতে বলেছে, আর কি বের করতে বলেছে, ক্লোজিং ক্যাপিটাল বের করতে বলেছে, ক্লোজিং ক্যাপিটাল, ঠিক আছে? তো দেখো একটা একটা করে লিখছি। ওপেনিং ক্যাপিটাল, রাম ব্যবসা শুরু করার সময় কত টাকা নিয়ে এসেছিল, বা বলতে পারো রাম ব্যবসায় কত টাকা ইনভেস্ট করে, 20 লাখ টাকা। তো ব্যবসা শুরু করার সময়, ব্যবসা শুরু করার সময় রাম যত টাকা ইনভেস্ট করে তাকে কি বলে, ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে? শুরু করার সময় ক্যাপিটালটাকে কি বলে, ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল 20 লাখ টাকা। আচ্ছা অ্যাডিশনাল ক্যাপিটাল কত, অ্যাডিশনাল ক্যাপিটাল তো 20 লাখ টাকা ওই ব্যবসা চলছিল না, ও আরো 5 লাখ টাকা নিয়ে এসেছে, ঠিক আছে? 5 লাখ টাকায় তোমার অ্যাডিশনাল ক্যাপিটাল, ঠিক আছে? ড্রয়িংস, ঠিক আছে? একটা একটা করে সাজিয়ে দিচ্ছি দেখো। হি উইথড্র মানে রাম 10,000 টাকা করে প্রতি মাসে তুলেছে, ড্র মানে তোলা, ও প্রতি মাসে 10,000 টাকা করে তুলেছে কেন, হাউস হোল্ড এক্সপেন্সেস এর জন্য। এখানে কি কিসের জন্য তুলেছে, হাউস হোল্ড এক্সপেন্সেস এর জন্য 10,000 টাকা করে তুলেছে। তাহলে প্রতি মাসে 10,000 টাকা করে তুললে 10,000 ইনটু 12, ঠিক আছে? প্রতি মাসে 10,000 টাকা করে তুললে কত হচ্ছে, 10,000 ইনটু 12। তো বুঝতে পারছো ও ব্যবসা করছে, ব্যবসা করলে তো হলো না, কিন্তু ওর পরিবার চালানোর জন্য তো প্রতি মাসে কিছু খরচ করা হয়, সেই খরচের টাকাটা কত পাবে, ব্যবসা থেকেই তুলেছে, ঠিক আছে? তো এটা ড্রয়িং সাইন আমরা জানি। আচ্ছা আর কি তুলেছে, ও 2,000 টাকা, কি বলে 2,000 টাকা প্রতি মাসে রেন্ট ফর হিজ পার্সোনাল রেসিডেন্ট, ঠিক আছে? তো রেন্ট এটাকে কি বলতে পারি, পার্সোনাল রেন্ট। কত টাকা পার্সোনাল রেন্ট বলেছে, 2,000 টাকা প্রতি মাসে, তাই এখানে লিখব 2,000 ইনটু 12। আচ্ছা তারপর কি বলেছে, তারপর বলেছে হি অলসো পে টিউশন ফি ফর হিজ চিলড্রেন, চিলড্রেনদের টিউশন ফি 25,000 টাকা, তো এখানে লিখো টিউশন ফি, টিউশন ফি কত বলেছে, 25,000, ঠিক আছে? একবারে, এটা পার মান্থ বলেনি, ঠিক আছে? তারপর কি বলেছে, তারপর বলেছে যে সে তার ফ্রেন্ডকে ডিভিডি গিফট করেছে, তাই এখানে লিখো ডিভিডি, কত টাকা, 10,000 এর ডিভিডি গিফট করেছে। তো দেখো জিনিসগুলো কিছুই নয়, রাম ব্যবসা থেকে টাকা তুলছে হাউস হোল্ড এক্সপেন্সের জন্য, পার্সোনাল রেন্টের জন্য, টিউশন ফির জন্য, ডিভিডির জন্য। তো ক্যালকুলেট করে দাও, এটা কত হচ্ছে দেখো, 10,000 ইনটু 12 1,20,000, এটা হচ্ছে 1,20,000, 2,000 ইনটু 12 24,000, 25 আর 10 যোগ করে 35,000, তো কত হচ্ছে 1,20,000 যোগ 24,000 যোগ 35,000, কত হচ্ছে 1,79,000। তো টোটাল কত টাকা ড্র করেছে, 1,79,000। এবার আমাকে বের করতে বলেছে ক্লোজিং ক্যাপিটাল, কি করে বের করব, ওপেনিং ক্যাপিটাল বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 20 লাখ টাকা, ঠিক আছে? বছরের শুরু ক্যাপিটাল ছিল 20 লাখ টাকা, 5 লাখ টাকা আরো ক্যাপিটাল নিয়ে এসেছে, তাহলে 20 আর 5 যোগ করে কত হলো, 25 লাখ টাকা।
25 লাখ টাকা ক্যাপিটাল, যার মধ্যে তুলে নিয়েছে কত 1,79,000 টাকা তুলে নিয়েছে। তো বাদ দাও, বাদ দিয়ে দাও, সেটা হচ্ছে आंसर। 25 লাখ থেকে 1,79,000 বাদ দাও, 23,21,000, 23,21,000। তাহলে বুঝতে পারলে 23,21,000 টা কি ক্লোজিং ক্যাপিটাল আসবে, বোঝা গেল। আজকে আর একটা অঙ্ক করাবো, আজকে আর একটা অঙ্ক করালে আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, তোমাকে বের করতে বলছে ক্যালকুলেট টোটাল রেভিনিউ। বের করতে বলছে ক্যালকুলেট টোটাল রেভিনিউ। দেখো প্রথমে দেখো, ক্যাশ সেল বলেছে, ক্যাশ সেল বলেছে 8 লাখ টাকা, ক্রেডিট সেল বলেছে 3 লাখ টাকা। ক্যাশ সেল বলেছে 8 লাখ টাকা, ক্রেডিট সেল বলেছে 3 লাখ টাকা, ঠিক আছে? তো তারপর বলেছে সেল অফ স্ক্র্যাপ বলেছে 40,000 টাকা, সেল অফ স্ক্র্যাপ বলেছে 40,000 টাকা। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বলেছে 30,000 টাকা। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বলেছে 30,000 টাকা। সেল অফ মেশিন বলেছে 20 লাখ টাকা, সেল অফ মেশিন বলেছে 20 লাখ টাকা। আচ্ছা, আর কি বলেছে? আর বলেছে সেল অফ ফার্নিচার বলেছে 7 লাখ টাকা, সেল অফ ফার্নিচার বলেছে 7 লাখ টাকা। তো দেখো, এই বের করতে বলেছে, আমরা করে দিচ্ছি, তোমাকে বের করতে হবে টোটাল রেভিনিউ, ঠিক আছে? টোটাল রেভিনিউ তোমরা তো নিশ্চয়ই শিখেছো, আগেই বলেছিলাম, আগেই ক্লাসগুলোতে বলা ছিল রেভিনিউ জিনিসটা কি। রেভিনিউ, রেভিনিউ জিনিসটা টোটাল রেভিনিউ। আচ্ছা, রেভিনিউ বলার আগে একটু রিসিটসটা বলে দিই। রিসিটস, রিসিটস মানে কি একবার রিভিশন করেছি, বিজনেসের ক্যাশ বক্সে টাকা আসলে তাকে বলে রিসিটস, তাকে বলে রিসিটস, ঠিক আছে? রিসিটস দু রকমের হতে পারে, রিসিটস দু রকমের হতে পারে, একটা রেভিনিউ রিসিটস আর একটা ক্যাপিটাল রিসিটস। তো রেভিনিউ রিসিটস কি বলেছিলাম, ইন নরমাল কোর্স অফ বিজনেস, নরমাল কোর্স অফ বিজনেস। যেমন মার্কার পেনের যদি বিজনেস করি, আমরা যে মার্কার পেন দোকান খুলি, মার্কার পেন বেচে যদি কোনো টাকা পয়সা আসে, সেটা হচ্ছে তোমার নরমাল কোর্স অফ বিজনেস, ঠিক আছে? নরমাল কোর্স অফ বিজনেস থেকে যদি টাকা আসে বা টাকা আসা বাকি থাকে, ঠিক আছে, টাকা এসছে বা টাকা আজ আসেনি দুদিন পর আসবে, সেটাকেও তোমার কি বলে রেভিনিউ রিসিটস। আর রেভিনিউ রিসিটস এর আরেকটা নাম বলেছিলাম রেভিনিউ, রেভিনিউ। তো নরমাল কোর্স অফ বিজনেস মানে নরমাল কোর্স অফ বিজনেস থেকে যদি কোনো ইনকাম হয় সেটাকে রেভিনিউ রিসিট বলে। রেভিনিউ রিসিট উদাহরণ বলেছিলাম সেল অফ গুডস, গুডস বেচে টাকা আসলে তাকে রেভিনিউ রিসিট বলে। সেটা টাকা আসুক বা টাকা আসা বাকি থাকে, মানে আমি এটাই বলতে চাইছি, মার্কার পেনের দোকান খুলেছি, মার্কার পেন বেচে যদি টাকা আসে তাহলে সেটা তো তোমার ক্যাশ সেল হয়ে গেল, ঠিক আছে? সেটা তো হবে। যদি কোনো মার্কার পেন যদি ধারে বেচি তাহলে সেটাও তোমার রেভিনিউ রিসিট মনে করবে, ক্যাশে বেচি বা ধারে বেচি। আচ্ছা, আর কি হতে পারে? সেল অফ স্ক্র্যাপ, মনে করার চেষ্টা করো। সেল অফ স্ক্র্যাপ, মার্কার পেনের দোকান, আমি যখন অনেক বড় বড় অনেক মার্কার পেন কিনবো, কার্টুন কার্টুন মার্কার পেন কিনবো, তো মার্কার পেন গুলো তো আমি দোকানে সাজিয়ে রাখবো, কার্টুন গুলো কি করবো? কার্টুন গুলো বেচে দেবো, সেখান থেকে যদি কোনো টাকা পাই এটাকে বলে সেল অফ স্ক্র্যাপ। তো তোমরা তোমাদের ঘরেও দেখতে পারো, তোমাদের ঘরে দেখবে অনেক কি থাকে, দেখবে অনেক পুরোনো পেপার থাকে, পুরোনো কাগজপত্র থাকলে কি করো, সেগুলো ফেরিওয়ালাকে বেচে দাও, কিলো দরে বেচে দাও না, সেটাকে বলে সেল অফ স্ক্র্যাপ। আচ্ছা, আর কি লেখা আছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। তুমি যদি আজকে বিশাল বড় একটা বিজনেসম্যান হতে চাও, তোমার যদি মনে হয় যে বড় বড় কোম্পানির সঙ্গে টেক্কা দেবে, ঠিক আছে, তখন কি করবে? তুমি এমন না যে তোমার বিজনেস করে প্রচুর টাকা পাচ্ছ, মানে বিজনেস করে প্রফিট হচ্ছে, টাকাগুলো তুমি ঘরে রেখে দেবে, ঘরে মজুত করে রেখে দেবে, এটা কখনোই ভালো বিজনেসম্যানের কাজ নয়। ভালো বিজনেসম্যান কি করে? বিজনেসে যা টাকাগুলো আছে, ধর বিজনেসে করতে গেলে বিজনেসে লাগিয়েছো, যা প্রফিট হচ্ছে প্রফিট গুলো তুলে নিয়ে তুমি যদি ঘরে যদি এক করে রেখে দাও, কোনো লাভ হবে না। ওই টাকাগুলো তোমাকে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে, কারণ অনেকে ফিক্সড ডিপোজিট, ঠিক আছে? তোমরা ইনভেস্টমেন্ট বেশি বললে বুঝতে পারবে না,
ফিক্সড ডিপোজিট সবাই বলে, তুমি ব্যাংকে অনেকে ডিপোজিট করে রাখে, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট করে 1 লাখ 2 লাখ ডিপোজিট করে রাখে। তার মানে তোমাকে টাকাগুলো ঘরে রেখে লাভ নেই, লকারে রেখে লাভ নেই, সেই লকার থেকে টাকাগুলো বের করে কোনো জায়গায় ডিপোজিট করবে, ঠিক আছে। তো ডিপোজিট করলে তোমার ইনকাম হবে না, ইন্টারেস্ট হবে না প্রতি বছর, তো সেটা বলেছে। এটাও কিন্তু তোমার ইন্টারেস্ট আর ইনভেস্টমেন্ট, তুমি যেখানে ইনভেস্ট করো সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছ, 30,00,000 টাকা ইন্টারেস্ট পেয়েছো, ঠিক আছে। তুমি ধরো কোনো জায়গায় 3 লাখ বা 4 লাখ ইনভেস্ট করে রেখেছো, সেখান থেকে বছরে ধরো 30,00,000 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছ, তো সেটাও তো তোমার এক ধরনের ইনকাম, এটা রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে। তারপরে সেল অফ মেশিন, সেল অফ ফার্নিচার। দেখো মেশিন তো তোমার ক্যাপিটাল অ্যাসেট। আচ্ছা, আর উদাহরণ দিই, মেশিন জিনিসটা কি বলেছিলাম, মেশিন হচ্ছে যার বেনিফিট ফিউচারে পাবো, এটাকে কি বলে, অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। বেচে যদি কোনো টাকা পাওয়া যায়, ঠিক আছে, সেটা কিন্তু ক্যাপিটাল রিসিপ্টস এর মধ্যে পড়ে, ঠিক আছে, কারণ এটা নরমাল কোর্স অফ বিজনেস। ফার্নিচার থেকে টাকা পাওয়া, এটাও কিন্তু তোমার ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে পড়ে, এটা নরমাল কোর্স অফ বিজনেস নয়। তো জিনিসটা বুঝতে পারবে, তার মানে এটা আসছে না, মেশিনও আসছে না, তোমার ফার্নিচারও আসছে না। তোমাকে বের করতে হবে টোটাল রেভিনিউ। তো রেভিনিউ বলতে কি বোঝায়, রেভিনিউ বলতে রেভিনিউ রিসিপ্টস কে বোঝানো, রেভিনিউ বলতে রেভিনিউ রিসিপ্টস কে বোঝানো। তো কি লিখবো, প্রথমে বলে ক্যাশ সেলস, ঠিক আছে, গুডস বেচে টাকা পাওয়াকে রেভিনিউ রিসিপ্ট বলে, যে ক্যাশে বেচি আর ক্রেডিটে বেচি, ঠিক আছে। 8 লাখ টাকা ক্রেডিট সেলস, আমরা বলেছি ক্রেডিট সেলস, কত বলেছে, 3 লাখ টাকা, টোটাল 11 লাখ। তারপর কি বলেছে, সেল অফ স্ক্র্যাপ, কত বলেছে, 40,000 টাকা। তাহলে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট 30,000 টাকা। তাহলে বুঝতে পারলে আমার রেভিনিউ রিসিপ্ট কত হলো, 11 লাখ আর 40, 11 লাখ 40 আর 30, 11 লাখ 70,000 হয়ে গেল। তো আশা করি 6 নম্বর ভিডিওটা শেষ হয়ে গেল। তো এরপরে আর একটা ভিডিও আছে, তারপর আমরা বেসিক অঙ্কগুলোতে চলে যাব। তো এগুলো ভালো করে নিও।